আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা একটু অপেক্ষা করো, আমি হচ্ছে যে লিঙ্কটা আমাদের টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তোমরাও তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে দাও, যাতে তারাও ক্লাসটা করতে পারে। একটু অপেক্ষা করো। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? তো যারা তাড়াতাড়ি আসছো তাদের জন্য টুকটাক আলোচনা করি চ্যাপ্টারের ভিতরে যাওয়ার আগে। সেটা হচ্ছে যে ধরো আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বো। ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ার সময় আমরা কি কি মাথায় রাখবো বা কি কোন কোন জিনিসের উপর বেশি গুরুত্ব দিব? সবার প্রথমে আসে সূত্রগুলো। সূত্র সূত্র সম্পর্কে আমরা ইন ডিটেইলে পড়বো। সূত্রের কোন চলক দ্বারা কি বোঝায়, কোনটার একক কি মাত্রা কি, সেগুলো আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি। তারপরে হচ্ছে যে সূত্র থেকে সম্পর্ক বোঝার চেষ্টা করব, সমানুপাতিক ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, এই জিনিসগুলো আমরা। আচ্ছা, শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার হয়নি, তোমরা কি আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আছি আলহামদুলিল্লাহ। তো সূত্র থেকে অনেকগুলা কথা চলে আসছে। সূত্র আমরা তোমার হচ্ছে যে এই ক্লাসগুলোতে মেইনলি তোমরা আসলে পড়বা কিভাবে সেটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। পড়ার স্টাইলটা কি, কিভাবে পড়লে তোমরা সবচেয়ে বেস্ট আউটপুট পাবা, সেগুলো নিয়ে মেইনলি আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো সূত্র থেকে তোমার হচ্ছে যে প্রথমে চলকের মধ্যে সম্পর্ক বের করবে, কোন চলকের সাথে কি সম্পর্ক সেটা বের করবে।
তারপরে এখান থেকে সূত্র থেকে তুমি বুঝবে একক কি, কোনটার একক কি। তারপর সূত্র থেকে বুঝতে চেষ্টা করবে কোনটার মাত্রা কি। ঠিক আছে, এই কয়েকটা জিনিস। এরপরে সূত্র থেকে তো ম্যাথ তো করবাই, ছোটখাটো ম্যাথ যেগুলো আসে সেই ম্যাথ গুলো করবে। এই একটা সূত্র থেকে মানে প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো যদি তুমি ভালো করে পারো, আমি যদি বলি যে ফিজিক্সে 20-এর মধ্যে তুমি 10 ইজিলি পারবা, মিনিমাম, ম্যাক্স না, এটা মিনিমাম 10টা তুমি অ্যান্সার করতে পারবা 20টার মধ্যে, জাস্ট সূত্রগুলো ভালো করে পারলে ফিজিক্স। ঠিক আছে, সূত্রগুলো তুমি যদি ভালো করে পারো, তুমি ফিজিক্স মেডিকেল ভর্তি পরীক্ষার ফিজিক্সে 20 আউট অফ 10 ইজিলি পেয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। কত মিনিট? 5 মিনিট হয়ে গেছে, ঠিক আছে আমরা শুরু করি। যারা আসছে তাদেরকে নিয়ে, যারা একটু ক্লিয়ার নাই দেরি করবে তারা হচ্ছে যে পরে বাকিটুকু রেকর্ড দেখে নিতে পারবে। ঠিক আছে, প্রথম কাঠামো সম্পর্কে আমরা যদি আসি, জাস্ট একটু আইডিয়া থাকে যে কোনো বস্তু সাপেক্ষে আমরা কোনো বস্তু যদি গতি স্থিতি বর্ণনা করি, যার সাপেক্ষে আমরা গতি স্থিতি বর্ণনা করবো তাকে আমরা হচ্ছে যে প্রসঙ্গ কাঠামো বলবো। এখানে একটা সবচেয়ে সহজ এবং পরিচিত প্রসঙ্গ কাঠামো হচ্ছে কার্তেশীয় কাঠামো, ওই যে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ থাকে। এরকম করে, এরকম করে তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এরকম করে তিনটা অক্ষ যে থাকে কার্তেশীয় স্থানাঙ্ক, এটা হচ্ছে সবচেয়ে সহজ। এরপরে আরো বিভিন্ন উপায় থাকতে পারে, এখানে ইম্পর্টেন্ট না। আমাদের এখানে প্রথম এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে যে মাত্রা, বিভিন্ন বস্তু মাত্রা। একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ, ধরো চিকন একটা সুতা। ধরো হচ্ছে যে মাত্রা বলতে আমরা কি বুঝি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম কয়টা প্লেন আছে আর কি, কয়টা মাত্রা আছে। ধরো হচ্ছে যে একটা চিকন সুতা, তার শুধু তুমি দৈর্ঘ্য বলতে পারবা, তার হচ্ছে প্রস্থ একদম নগণ্য, উচ্চতা তো নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একমাত্রিক। তারপরে একমাত্রিক এরকম কি হতে পারে, একটা দীর্ঘ সরু দণ্ড, এরকম একটা দণ্ড, তার শুধু দৈর্ঘ্য আছে, একটা দীর্ঘ সরু সুতা তার শুধু দৈর্ঘ্য আছে, বা এরকম একটা ঝুলন্ত সুতা, তার শুধু তুমি যদি দৈর্ঘ্য বলো তাহলে বলা যায়, বা উচ্চতা বললে উচ্চতা বলা যায়। একটা মাত্র মাত্রা আছে, ঠিক আছে, প্রস্থ উচ্চতা এগুলো নাই। তারপরে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক উদাহরণ কি হইতে পারে, ধরো পাতলা একটা কাগজ, পাতলা একটা কাগজ, পাতলা যদি একটা কাগজ হয় তার একটা দৈর্ঘ্য থাকবে আর একটা প্রস্থ থাকবে। ঠিক আছে, তাহলে দ্বিমাত্রিক বলতে পারি আমরা। জাস্ট একটা পাতলা কাগজ, পাতলা কেন বলছি কারণ হচ্ছে যে পাতলা না হইতো তাহলে তো অবশ্যই এটা কি থাকতো, একটা উচ্চতা থাকতো। ঠিক আছে, মোটা একটা কাগজ, মোটা কাগজে কিন্তু উচ্চতা থাকবে, পাতলা কাগজে উচ্চতা থাকবে না, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। তাহলে পাতলা কাগজ, এই যেমন এখানে পাবা তুমি পাতলা কাগজ, পাতলা ধাতব পাত, পাতলা ধাতব পাতের ক্ষেত্রে সেম কথা, উচ্চতা থাকবে না। এখানে কি থাকবে না, উচ্চতা থাকবে না। ঠিক আছে, পাতলা ধাতব পাতের ক্ষেত্রে উচ্চতা থাকবে না, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। পাতলা ধাতব দণ্ডের ক্ষেত্রেও সেম। এরপরে তোমার হচ্ছে যে আরেকটা ব্যাপার, যেটা ধরো ফুটবলের ক্ষেত্রে ব্যাপারটা ইন্টারেস্টিং, ফুটবল যখন তোমার মাঠ স্পর্শ করে থাকে তখন হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে না, তখন এটা হচ্ছে দ্বিমাত্রিক। আর ফুটবল যখন হচ্ছে যে মাঠের উপরে, ধরো কেউ হচ্ছে যে ফুটবলে লাথি মারছে, কিক করছে, তখন এটা মাঠের উপরে চলে গেছে, উঠতেছে, তখন হচ্ছে যে এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, সবই থাকবে, মানে তখন সেটা হবে ত্রিমাত্রিক। ঠিক আছে, তাহলে যখন ফুটবল খেলার মাঠে গতিশীল থাকে তখন দ্বিমাত্রিক, একটা প্লেনের দৈর্ঘ্য হচ্ছে আমরা বলবো। তারপর ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে যে তোমার ইট পাথর এগুলা, এগুলো দৈর্ঘ্য, চেয়ার টেবিল এগুলোর উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব থাকে, এর জন্য এগুলো হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। হ্যাঁ, 3 ডাইমেনশনাল। ইনশাআল্লাহ চেষ্টা করবো। জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গটা তো আমরা বুঝি যেগুলো কোনো ত্বরণ বা মন্দন থাকবে না, স্থির থাকবে, বা সমবায়ে গতিশীল থাকবে। ত্বরণ মন্দন না থাকার মানে কি, হয় ওই প্রসঙ্গ কাঠামোটা স্থির, একদম চলতেছে না, অথবা সমবেগে একটা নির্দিষ্ট বেগ মেনে চলতেছে। ঠিক আছে, ত্বরণের সূত্র কি, ত্বরণের সূত্র হচ্ছে যে বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। এখন বেগের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে ত্বরণও শূন্য, মানে হচ্ছে ত্বরণ সমবেগে। বেগের পরিবর্তন কখন থাকবে না, যখন কোনো জিনিস সমবেগে চলবে। ঠিক আছে, যখন সমবেগে চলবে তখন বেগের পরিবর্তন থাকবে না। আচ্ছা, তাহলে এরপর আমরা সামনে আসি। তো হচ্ছে যে এই জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে হচ্ছে নিউটনের যে সূত্রগুলো আছে, নিউটনের বলবিদ্যুৎ সূত্রগুলো, এগুলো অ্যাপ্লিকেবল। আবার অজড় প্রসঙ্গ কাঠামো আছে, ধরো হচ্ছে দুইটা প্রসঙ্গ কাঠামো এক অপর সাপেক্ষে ত্বরণ বা মন্দন যখন থাকবে তখন অজড় প্রসঙ্গ কাঠামো, যেমন পৃথিবী গ্রহগুলোর ক্ষেত্রে, রকেট লিফট এগুলোর ক্ষেত্রে হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো আমরা বিবেচনা করতে পারি, কারণ এগুলো একটা সাপেক্ষে একটা গতিশীল হয়। পরম গতি পরম স্থিতি। এখন পরম গতি বলে আসলে প্রকৃতি কিছু নাই, পরম স্থিতি বলে প্রকৃতি কিছু নাই, কারণ আমরা যে পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীতে গতিশীল। আমাদের আমরা যেগুলোকে স্থির মনে হচ্ছে বা স্থির দেখতেছি সেগুলো আপাত স্থির। ঠিক আছে, আমরা দেখে মনে হচ্ছে, কিন্তু পুরা পৃথিবী যেহেতু ঘুরতেছি তাহলে ওইগুলো ঘুরতেছে। এটা এটুকু মাথায় রাখলে চলবে যে পরম গতি পরম স্থিতি বলে কিছুই নাই, সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, এটা জানলেই চলবে।
এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ডেফিনেশন গুলো খেয়াল করতে হবে, আরেকটা টাইপ। এই যে আমি তোমাদের প্রথমে একটু বলছিলাম যে ফিজিক্সে আসলে তোমাকে কি খেয়াল করতে হবে, তোমাকে এখানে ডেফিনেশন গুলো খেয়াল করতে হবে। ডেফিনেশন গুলো খেয়াল করতে হবে, সংজ্ঞাগুলো খেয়াল করতে হবে, সংজ্ঞা থেকে প্রায় কোশ্চেন আসে থাকে। তো যেমন দেখো এখানে একটা ডেফিনেশন আছে, দুটি চলমান বস্তুর একটি সাপেক্ষে, চলমান বস্তু মানে যে কোনো দুইটা বস্তুর একটা সাপেক্ষে আরেকটা কিছু বললে তুমি বলবো আপেক্ষিক। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। হ্যাঁ, বি এর সাপেক্ষে এর বেগকে আপেক্ষিক বলবা, আবার এর সাপেক্ষে বি এর বেগকে বি এর আপেক্ষিক বেগ বলবা, এরকম আপেক্ষিক মানে দুটো চলমান বস্তুর একটি সাপেক্ষে অপরটি গতিকে তুমি আপেক্ষিক গতি বলবা, আর বেগকে আপেক্ষিক বেগ বলবা, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এরপর আসলে আমরা সামনে প্রস্তুত করি। আমাদের যা যা লাগবে তা আমরা একদম বেসিক কনসেপ্ট সহ ক্লিয়ারলি আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথেই থাকো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে। যেমন এখানে তোমার হচ্ছে যে কিছু ম্যাথ আছে, তোমাদের একটু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের টুকটাক ছোটখাটো, বেশি গুরুত্বপূর্ণ না তোমাদের জন্য, তবে ছোটখাটো ম্যাথ আসতেই পারে। তো একটু মানে বেসিক একটা আইডিয়া থাকলেই চলবে। যেমন এখানে সরণের একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, তোমাকে বলছে 3 মিনিট পর গাড়ির অতিক্রান্ত দূরত্ব এবং প্রাপ্ত বেগ কত। তা আমরা আগে তোমার হচ্ছে যে টি এর মান বের করা লাগবে, তাই না? টি এর মান তো দেওয়াই আছে। টি এর মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে যাবো, এটা তোমরা সবাই পারবা। যা এখন হচ্ছে প্রাপ্ত বেগ কিভাবে বের করবো সেটা, প্রাপ্ত বেগ বের করতে আমি দেখাই দিই। ধরো এটা হচ্ছে যে আমরা কি জানি, আগে আমরা বেসিক ফর্মুলাটা জানি। ধরো এক্স যদি হয় সরণের সমীকরণ, আমরা এটাকে একবার যদি ডিফারেন্সিয়েশন করি, একবার যদি অন্তরীকরণ করি, তখন আমরা পাবো হচ্ছে বেগ। আবার ধরো বেগ পাইছি, বেগকে একবার ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে আমরা ত্বরণ। ঠিক আছে, বা আমরা এটাও বলতে পারি যে সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে যে ত্বরণ। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমাদের কাছে বেগ চাচ্ছে, আমাদের যে সরণের যে সমীকরণ তাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করবো। তাহলে দেখো এখানে কি আছে, আমরা এবার এইটা প্রসিড করি। হাফ টি স্কোয়ার প্লাস 20t। এখন যদি এটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, এখানে স্কোয়ার এটা চলে আসবে সামনে, টি স্কোয়ার এটা। আমি তোমাদের এই সূত্রটা একটু করে মনে করাই দিই, অনেকে সেকেন্ড টাইমে যারা আছে অনেক আগে করছো, হয়তো এখন মনেও নাই। ধরো হচ্ছে যে আমরা এক্স টু দি পাওয়ার এন এর একটা রাশিকে হচ্ছে ডিএক্স এর সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করতেছি, তাহলে এটা হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা তাহলে এখানে টি এপাশে চলে আসবে, মানে এন যেহেতু এখানে এন ছিল, এন সামনে চলে আসছে, এখানে টি টু সামনে চলে আসবে, তো ইন্টু টু দি, আর টি এর উপরে টু মাইনাস ওয়ান হয়ে যাবে, মানে হচ্ছে তোমার ওয়ান হয়ে যাবে, টির উপর ওয়ান দেওয়া টি দেওয়া এক কথা। আর এখানে টু এন টি টি আছে, টি এর উপর ওয়ান আছে, ওয়ান এটা সামনে চলে আসবে, ধরো ওয়ান এটা হচ্ছে যে সামনে চলে আসলো, তাহলে 20 × 1। আর হচ্ছে তোমার টি এর উপরে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে জিরো দেওয়া আর না দেওয়ার কথা, টি শুধু ওয়ান থাকবে। এটা এটা কাটা, তাহলে এখানে শুধু টি থাকবে আর এখানে শুধু 20 থাকবে, টি প্লাস 20। এবার তুমি 3 মিনিট, 3 মিনিট মানে কত, 1 মিনিট যদি 60 সেকেন্ড হয়, 3 মিনিট হচ্ছে 180, 318 আর শূন্যটা বসাই দিবে, 180 সেকেন্ড। এই 180 যদি তুমি এখানে বসাই দাও, তাহলে 180 যোগ 20 ইকুয়ালস টু হচ্ছে 200। তাহলে দেখো এখানে 200 ইজিলি তোমরা পেরে যাবে। এখন আমার কথা, তোমাদের কমন কোশ্চেন থাকে ভাইয়া এত বড় ম্যাথ করার জন্য তোমাদের কাছে যদি এটা ছোট সহজ সিম্পল, তারপরে তোমাদের কাছে মনে হইতেই পারে ভাইয়া এত বড় ম্যাথ করার জন্য আমি কি টাইম পাবো কিনা। আমি বলবো যে অবশ্যই অবশ্যই পাবা। এই টাইমটা হচ্ছে যে তোমরা ওই অনেকগুলো কোশ্চেন থাকবে যেগুলো খুবই ছোট, ওইগুলো থেকে যে বেঁচে যাওয়ার যে টাইম থাকবে, সেগুলো হচ্ছে তোমরা এইসব ম্যাথ বা একটু বড় যেগুলো সেগুলোর ক্ষেত্রে ইউজ করবা। ঠিক আছে, তাহলে পাবা ইনশাল্লাহ, টাইম পাবা। স্মরণ একটা ভেক্টর রাশি। ঠিক আছে, স্মরণে একটা ভেক্টর রাশি এবং এটার মান এবং দিক উভয় আছে। ঠিক আছে, বলতো একটা ভেক্টর রাশি নাম বলো যেটা হচ্ছে যে দিক আছে কিন্তু দিক সুনির্দিষ্ট নয়। তোমাদের জন্য প্রথম কোশ্চেন আজকের ক্লাসের, এমন একটি ভেক্টর রাশির নাম বলো, যারা পারবা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। এমন একটি ভেক্টর রাশির নাম বলো, রাশির নাম যেটা হচ্ছে যে সুনির্দিষ্ট দিক নেই, দিক আছে কিন্তু দিকটা সুনির্দিষ্ট না। হুম, সুনির্দিষ্ট দিক নেই, দেখি কে কে পারো, আমি তোমাদের কমেন্ট গুলো চেক করতেছি। ইন্টারাকশন যাতে হয় তোমাদের সাথে, তোমরা যাতে হচ্ছে যে চুপচাপ বসে না থাকো। এটা আফরোজা জাহান ম্যাথও করে ফেলছে মাসাল্লাহ। ঠিক আছে, তোমরা আমাকে দেখি কে পারো এটার আনসার। আমি অপেক্ষা করতেছি, আমরা সামনে প্রস্তুত করি, তোমরা ক্লাসও খেয়াল রাখার চিন্তা করে আনসারটা কমেন্ট করো। স্মরণের একক মাত্রা একদম সিম্পল, কিন্তু এগুলো পরবর্তীতে আমাদের হচ্ছে যে লাগবে। স্মরণের মাত্রা আমরা জানি মিটার, যে কোনো দূরত্ব দৈর্ঘ্য এগুলোর একক হচ্ছে যে মিটার, এসআই একক হচ্ছে মিটার। আর হচ্ছে যে স্মরণের মাত্রা হচ্ছে এল। ঠিক আছে, এখন দেখো এরকম একটা ম্যাথ আমাদের সেশনে আসছিল যে একজন ব্যক্তি পূর্ব দিকে 4 মিটার গিয়ে উত্তর দিকে 3 মিটার গেছে, তাহলে তার স্মরণের মান এবং দিক নির্ণয় করো। ঠিক আছে, আমরা আসি। ধরো হচ্ছে যে এরকম করে তুমি একটা এঁকে ফেলবা,
এটাকে উত্তর দিলে এটা হবে দক্ষিণ, এটাকে যদি পূর্ব দাও এটা হবে পশ্চিম। তুমি মন মতো দিলে। এরপর উত্তর দিকে হচ্ছে যে কি করছে, উনি পূর্ব দিকে 4 মিটার গেছে, তাহলে এই পর্যন্ত গেছে। এরপর উত্তর দিকে 3 মিটার গেছে, এইদিকে গেছে। এরপরে তাহলে ওনার স্মরণ কি কতটুকু হবে? ওনার স্মরণ কতটুকু হবে? এইটুকু। এটুকু হবে তোমার প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে ডিরেক্ট যে দূরত্ব সেটা। তাহলে হচ্ছে তোমার এটুকু যদি 3 মিটার হয়, এটুকু যদি 4 মিটার হয়, তাহলে হচ্ছে যে তোমার স্মরণ কত হবে? এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ হবে অবশ্যই, তাহলে স্মরণ হবে হচ্ছে যে তোমার অতিভুজ ইকুয়ালস টু কি? আমরা জানি অতিভুজ স্কোয়ার, ধরো হচ্ছে যে এগুলোকে আমি এবিসি দিলাম। তো অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ হচ্ছে তোমার এসি, এসি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার হচ্ছে বিসি, বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে এবি। ঠিক আছে। এখন আসো, বিসি হচ্ছে 4, 4 উপর স্কোয়ার, 3 উপর স্কোয়ার, তাহলে কি হবে? 16 আর 9, 16 আর 9 আমরা জানি 25, এপাশে স্কোয়ার, এপাশে আসলে রুট ওভার হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমরা স্মরণ বুঝলাম কত, স্মরণ হচ্ছে 5। এখন আমরা কি এটার হচ্ছে যে দিক বের করতে পারবো? যদি এখানে থিটা ধরি তাহলে কি হবে? যার সাথে থিটা ধরি সেটা হয় ভূমি, আর থিটার বিপরীত বাহু যেটা থাকবে সেটা হবে লম্ব। তাহলে এখানে লম্ব হচ্ছে আমরা ট্যান থিটা দিব অবশ্যই, লম্ব ভূমি। লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4। তোমাদের হচ্ছে যে এই মানগুলা দিবে না, কারণ এগুলা তুমি হচ্ছে ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবা না। মিলি খান বলছে নাল ভেক্টর, গুড। মিলি সঠিক আনসার দিচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর সুনির্দিষ্ট দিক না। আচ্ছা, এটা কি তোমরা বুঝো যে দিক আছে কিন্তু সুনির্দিষ্ট দিক নাই? কে কে বুঝো এটা? কে কে বুঝো এটা? নাকি আমি তোমাদের একটা চিত্র দিব, তোমরা চিত্র দেখে আজীবন মনে রাখবে ইনশাআল্লাহ? হুম, কে কে বুঝো? আচ্ছা, আমি তোমাদের যারা বুঝো না তাদের জন্য একটু বলি। ধরো হচ্ছে যে এ থেকে বি এ একজন ব্যক্তি যাবে। উনি প্রথমে হচ্ছে যাওয়ার সময় এ থেকে বি দিকে গেছে, তাহলে যাওয়ার সময় ওনার দিক হচ্ছে এ থেকে বি এর দিকে। বি তে যাওয়ার পর আবার যখন উনি এতে ফিরে আসবে, তখন আমরা এই ভেক্টরটাকে বলবো নাল ভেক্টর, মানে স্মরণ শূন্য। ঠিক আছে, যে জায়গা থেকে যাত্রা শুরু করছে আবার সেম জায়গায় ফিরে আসছে। তাহলে যাওয়ার সময় তুমি তার দিক বলতে পারো হচ্ছে এ থেকে বি এর দিকে, আসার সময় বলতে পারো হচ্ছে বি থেকে এ এর দিকে। না, আমি যদি তোমাকে একটা নির্দিষ্ট দিক বলতে পারি যে ওনার দিক আসলে কোন দিক, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু সুনির্দিষ্টভাবে বলতে পারতেছো না এ বি অথবা বি এ, কোনোটাই বলতে পারতেছো না, কিন্তু ওনার দিক আছে। এইটাই বুঝাচ্ছে আর কি, সুনির্দিষ্ট দিক নাই এটা দ্বারা। বুঝছো তোমরা? কারা কারা বুঝছো? আচ্ছা, ধ্রুতিতে আসো। ধ্রুতির সূত্রটা প্রায় সেম, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডের সময়। তবে ওরা এখানে স্কেচ দিয়ে তোমার হচ্ছে যে ঝামেলা করে ফেলছে। ধ্রুতি মানে মনে রাখবো অতিক্রান্ত দূরত্ব ডিভাইডের সময়। ঠিক আছে, দূরত্ব বাই সময়। ঠিক আছে। আচ্ছা, গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়। দ্রুতি টুতি এগুলো স্কেলার রাশি। আচ্ছা, দ্রুতি এবং বেগ এগুলা কিন্তু হচ্ছে মাত্রা একক, এগুলো সেম থাকবে। ঠিক আছে, জাস্ট একটা হচ্ছে যে তোমার ভেক্টর রাশি, একটা স্কেলার। হ্যাঁ, তো আমরা সব বেগের ক্ষেত্রে ইনশাল্লাহ মাত্রা একক কিভাবে বের করে দেখবো। আমরা ছোট ছোট বেসিক বেসিক জিনিসগুলো যদি তুমি আগে শিখে যাও, দেখবে যে কঠিন গুলো তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। তাৎক্ষণিক কথাটা আসলে বুঝবে যে তুমি কি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, মানে খুবই ক্ষুদ্র একটা সময়ের জন্য, খুবই ক্ষুদ্র একটা সময়ের জন্য যে দ্রুতি সেটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। খুবই ক্ষুদ্র একটা সময়ের ব্যবধানের জন্য যে বেগ সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, এটা। তো আসো, এগুলা নিয়ে আমরা একটু আগে কাজ করছি, সো এটা নিয়ে আর আপাতত যাচ্ছি না। এই দেখো, তাৎক্ষণিক বেগ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি ছিল, অলরেডি বললাম। এটা কিন্তু রেন্টালে আসছে 20-21 সেশনে। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে স্মরণের যে পরিবর্তন সেটাকে আমরা বেগ বলি। দেখো, বেগের সূত্র কি আসলে? বেগ একক সময় কি পরিমাণ স্মরণ হয়েছে সেটা, স্মরণ ডিভাইড বাই সময়, স্মরণ ডিভাইড বাই সময়। তো আমরা দিতে পারি, কি দিতে পারি? এস বাই টি, বি ইকুয়ালস টু এস বাই টি। তখন আমরা আবার দিতে পারি এস ইকুয়ালস টু বিটি, সমবেগের ক্ষেত্রে যে সূত্রটা থাকে আর কি। হ্যাঁ, এটা স্মরণ ডিভাইড বাই সময়। তাহলে সময়ের ব্যবধান শূন্যের কাছে আছে, অল্প ছোট একটা সময়ের ডিউরেশনের মধ্যে যখন তোমার হচ্ছে যে বেগ থাকবে, তখন সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। ঠিক আছে। মধ্যবেগ মানে হচ্ছে তোমার কি, আদি বেগ, প্রথম বেগ এবং শেষ বেগ দুইটাকে যোগ করলে যে গড় হয় সেটাকে আমরা মধ্যবেগ বলবো। তাহলে গড় বেগ এবং মধ্যবেগের মধ্যে ডিফারেন্স তোমরা বুঝছো? গড় বেগ এবং মধ্যবেগের মধ্যে ডিফারেন্স তোমরা বুঝছো? গড় বেগ হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়, আর মধ্যবেগ হচ্ছে জাস্ট আদি বেগ এবং শেষ বেগের একটা গড়। ঠিক আছে। আচ্ছা, যোগফলের অর্ধেকের। আপেক্ষিক বেগ মানে একটা সাপেক্ষে আরেকটার বেগ। আপেক্ষিক বেগের একটু ছোট করে কনসেপ্ট তোমাদের আমি দিতে চাই, একটু যাতে হচ্ছে যে তোমাদের একটু কঠিন যদি আসে তাহলেও তোমরা পারো, বেশি কঠিন আসবে না ইনশাআল্লাহ। ধরো, জাস্ট এটাই, একই দিকে দুইটা গাড়ি চলতেছে আর দুইটা বিপরীত দিকে চলতেছে। ধরো এ এবং বি, এ এর বেগ হচ্ছে বি এ, আর বি এর বেগ হচ্ছে বিবি। তোমরা একটা জিনিস মনে রাখবা, যার সাপেক্ষে বলবে তারটা বিয়োগ দিবা। যদি এদের, যেমন এখানে তুমি একটু মনোযোগ দাও,
একটু মনোযোগ দিলে দেখবে আমি এখানে দিক দেখাইছি, আশা করি তোমরা এটা খেয়াল করছো। এবার এই যে সূত্রগুলোতে মনোযোগ দাও, একদম পূর্ণ মনোযোগ দাও। ঠিক আছে? সেটা হচ্ছে যে তোমাকে যখন বি এর সাপেক্ষে এ এর বেগ বলবা, যার সাপেক্ষে বলছে তার বেগটা তুমি এর বেগ থেকে বিয়োগ দিয়ে দিবা। সাপেক্ষ যেটা বলবে সেটাকে বিয়োগ দিবা। তাহলে হচ্ছে এখানে বি এর সাপেক্ষে বলছে এই জন্য তুমি বি বিয়োগ দিছো, এখানে এ এর সাপেক্ষে বলছে এই জন্য এ এর বেগটা বিয়োগ দিছো। যার সাপেক্ষে বলবে তারটা বিয়োগ দিবা। ঠিক আছে? এটা হচ্ছে ধরো একই দিকে চলতেছে। এখন বিপরীত দিকে চললে যদি এরকম হইতো বি এবং এ দুইটা বিপরীত দিকে, একটা এদিক থেকে এদিকে যাচ্ছে, একটা এদিক থেকে এদিকে আসতেছে, তাহলে সাপেক্ষ বেগের ক্ষেত্রে সূত্র হইতো কি? ধরো হচ্ছে তোমার বি এ মাইনাস দিবে সাপেক্ষ বেগের কারণে, আবার হচ্ছে যে এটা দিক যেহেতু বিপরীত, তাহলে এখানে আবার বিবির আগেও একটা মাইনাস দিবে। এই মাইনাসটা কেন দিছো? এই মাইনাসটা দিছো হচ্ছে দিক বিপরীতের জন্য। এই মাইনাসটা কেন দিছো? সাপেক্ষ বেগের জন্য, সাপেক্ষ বেগের জন্য। তাহলে কি হবে? মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যাবে। মানে দিক বিপরীত থাকলে আপেক্ষিক বেগ কি হয়? হয় পুরোটা প্লাস অথবা পুরোটা মাইনাস। ঠিক আছে? তোমরা যদি প্লাসেরটা মনে রাখো তাহলেই চলবে তোমাদের, এত জটিল আসবে না। যদি বেশি জটিল আসে তাহলে যতটুকু বলছি ততটুকু দিয়ে মোর দেন এনাফ, তোমরা ইজিলি পারবা ইনশাল্লাহ। তাহলে দুটি গতিশীল বস্তু একই দিকে চললে বিয়োগ করলে আমরা আপেক্ষিক বেগ পাই, আর যদি বিপরীত দিকে চলে যোগ করলে, এই মাত্র আমি তোমাদেরকে যেটা দেখাইলাম। আমি যদি যখন বলছি যে তোমরা দুটো বিপরীত দিকে চলতেছে, তখন বি এর সাপেক্ষে বেগ হচ্ছে এটা, বি এ মাইনাস বিবি। আর যখন দুইটা বিপরীত দিকে চলতেছে, একই দিকে চললে বিয়োগ, আর বিপরীত দিকে চললে আমি তোমাদের দেখাইছি কেন যোগ হয়, মাত্র সেটা দেখাইছি, বিয়োগ। তোমরা কি এটা বুঝছো? কে কে বুঝো নাই? না বুঝলে আমি আবার একটু রিপিট করব তোমাদের জন্য। এবার হচ্ছে সমবেগ। সমবেগ হচ্ছে যদি বেগের চলার পথে বেগের দিক অপরিবর্তিত থাকে, বা ওরা যেভাবে বলছে ক্রিয়াশীল যে বল আছে, বলের মান এবং দিক যে ধ্রুব থাকে, বলের মান যদি একই থাকে সবসময়, তাহলে তো তোমার হচ্ছে যে মান চেঞ্জ হবে না, বেগের মানও চেঞ্জ হবে না। দিকও যদি চেঞ্জ না হয় তাহলে বেগের দিক চেঞ্জ হবে না। এক কথাই, তাহলে হচ্ছে ক্রিয়াশীল বলের মান ও দিক যদি স্থির থাকে, তাহলে হচ্ছে যে বেগ পাবো সেটা হচ্ছে সমবেগ। যেমন শব্দের বেগ, আলোর বেগ, এগুলো হচ্ছে সমবেগ। ঠিক আছে? বেগ চেঞ্জ, এদের বেগ চেঞ্জ হয় না। বায়ুতে শব্দের বেগ কত, আর শূন্য মাধ্যমে আলোর বেগ কত? কে বলতে পারবা দেখি? বায়ুতে শব্দের বেগ কত, শূন্য মাধ্যমে আলোর বেগ কত? বায়ুতে শব্দের বেগ কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তাপমাত্রা, তাপমাত্রার উপর ডিপেন্ড করে বায়ুতে শব্দের বেগ, এটা মাথায় রাখবা। আর আলোর বেগ, আলোর বেগের হচ্ছে যে দুইটা মান মুখস্থ করবা তোমরা। এক হচ্ছে যে তোমরা তো জানোই 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা একটা জানো। আর একটা সংখ্যা মুখস্থ করবা 299 792 458, এটা একবার চলে আসছে মেডিকেলের বিষয় টেস্টে। ঠিক আছে? 299 792 458, এবং রাখার চেষ্টা করবা। থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। না থাকলে সমস্যা নাই কেন, সেটা হচ্ছে যে আমি তোমাদের যখন এই সেশনে কোশ্চেন সলভ করাবো তখন বুঝাবো যে আমি কেন বলছি না থাকলেও সমস্যা নাই, থাকলে ভালো। আচ্ছা, তাহলে শব্দের বেগ, শব্দের বেগ নর্মালি হচ্ছে যে আমরা 332 ধরি আর কি, 332 মিটার পার সেকেন্ড। তোমরা কি ক্লাস থেকে হারাই গেছো নাকি? তোমরা কি বন্ধু শূন্য নাকি? কেউ কারো বন্ধুকে এখনো মেনশন দাও নাই? টেলিগ্রামে ওদেরকে আবার একটু রিমাইন্ড করে দিই। আচ্ছা, অসমবেগ মানে বেগের দিক এবং মান যদি পরিবর্তিত হয় সেটা হচ্ছে অসমবেগ। বলতো সমবেগ নাকি অসমবেগ কোনটার ক্ষেত্রে তোমার হচ্ছে যে ত্বরণ থাকবে বলতো? একটু আগে আমি বলছি যদিও আজকে ক্লাসে, দেখি তোমাদের থেকে আবার জানতে চাচ্ছি। সাউন্ডের জন্য সরি, আসলে হচ্ছে যে বাসা একদম হচ্ছে রোডের পাশে, তো মেইন রোডের পাশে, এই জন্য টুকটাক গাড়িটার আওয়াজ শুনবা রোজ। হ্যাঁ, কালকে এই চ্যাপ্টার এক্সাম হবে। আমি তোমাদের যে শিডিউল দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেই শিডিউলটা ফলো করবা। কালকে এই চ্যাপ্টার এক্সাম হবে ইনশাআল্লাহ। হুম, অসমবেগের ক্ষেত্রে গুড। অসমবেগের ক্ষেত্রে হচ্ছে যে তোমার ত্বরণ থাকবে। আচ্ছা, তা এখন আসো আমরা, ত্বরণ আবার দুই প্রকার, একটা হচ্ছে সমত্বরণ, একটা হচ্ছে অসমতরণ। ত্বরণ যদি সবসময় ধ্রুব থাকে তাহলে সেটা সমত্বরণ, আর যদি মাঝে মাঝে মান পরিবর্তিত হয় তখন সেটা হচ্ছে অসমতরণ। আচ্ছা, এখন ধরো হচ্ছে যে আমরা যে পদার্থ বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ, মানে অভিকর্ষ যে ত্বরণ, সেটা হচ্ছে সমত্বরণ উদাহরণ।
ঠিক আছে? বা একটা গাড়ি একটা নির্দিষ্ট ত্বরণে চলতেছে সবসময়, সেটা হচ্ছে সমত্বরণের উদাহরণ। আর অসমত্বরণ হচ্ছে যে চেঞ্জ হবে, চেঞ্জেবল। যেমন অসমত্বরণ বাস, ট্রেন, মোটর গাড়ি, এগুলো ত্বরণ হচ্ছে অসমত্বরণ। ব্রেক টেক করে এক এক সময় এক এক ত্বরণ থাকে, ঠিক আছে? গড় বেগ শূন্য হইতে পারে, এটা একটু মার্ক করে রাখবা, মনে রাখবা, গড় বেগ শূন্য হইতে পারে, কিন্তু গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। কারণ মোট অতিক্রান্ত দূরত্ব, ধরো হচ্ছে যে আমি যে তোমাদের একটা এক্সাম্পল দিলাম যে একজন ব্যক্তি তোমার এ থেকে বি তে গিয়ে আবার আবার এতে ফিরে আসছে, সেক্ষেত্রে ওনার সরণ হচ্ছে শূন্য। সরণ শূন্য। সরণ শূন্য। কিন্তু তোমরা আমাকে বলো তো, মোট অতিক্রান্ত দূরত্ব কি শূন্য? মোট অতিক্রান্ত দূরত্ব, এটা কি তোমরা শূন্য বলতে পারবা? মোট অতিক্রান্ত দূরত্ব শূন্য বলতে পারবা? জানাও তো আমাকে। তাহলে মোট সরণ যদি শূন্য হয় তাহলে সরণ মানে কি? মোট সরণ বাই মোট সময়, তাহলে সরণ শূন্য হইতেই পারে। যদি এক জায়গা থেকে যাত্রা শুরু করে আবার ওই জায়গায় ফিরে আসে, তখন সরণ শূন্য হলে গড় বেগ শূন্য হইতে পারে। তো গড় যদি শূন্য হবে না, কারণ মোট অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হয় না। মোট অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হয় না। আমি ইসাক স্যারের বই পড়াচ্ছি, ইসাক স্যারের বই থেকে আমি ফিজিক্স কভার করব। আর হচ্ছে যে এখানে হয়তো তোমার পারবো না, তোমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে হচ্ছে যে আমাদের তপন স্যারের বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করবো ইনশাল্লাহ। এখানে আমরা মূল ক্লাসগুলোতে হচ্ছে ইসাক স্যারের বই ফলো করবো, ইসাক স্যারের বই এনাফ। আর একটু যারা একদম 20 আউট অফ 20 পেতে চায় আর কি, 20 পেতে চায় ফিজিক্সে, তাদের জন্য হচ্ছে তপন স্যারের বইয়ের পিছনে এমসি গুলো পড়তে হবে। ইসাক স্যারের বইয়ের পিছনে এমসি গুলো পড়বো, ওইগুলো আলাদা রেকর্ডেড ক্লাস থাকবে। তারপরে তোমার হচ্ছে তপন স্যারের বইয়ের পিছনের বই ক্লাসগুলো থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, সমবায় গতিশীল বস্তুর হচ্ছে যে এস ইকুয়ালস টু বিটি, এটা মাস্ট মনে রাখবে, এস ইকুয়ালস টু বিটি। ঠিক আছে? এস ইকুয়ালস টু বিটি, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। আচ্ছা, এস ইকুয়ালস টু বিটি। এরপর এই ফর্মুলা গুলো তোমরা জানো, তারপর আমরা একটু একটু আলোচনা করে যাবো, এগুলো থেকে আমরা কয়েকটা ডিসিশন নিতে পারবো। যেমন ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এখানে বি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে যদি মন্দন হয় তাহলে মাইনাস এ টি। ঠিক আছে? এই দুইটা ফর্মুলা আমাদের জানতে হবে প্রত্যেকটা। ছোট, তুমি কোনো সূত্রকে হালকা করে দেখবে না। মেধাবীদের হচ্ছে যে চান্স মিস যাওয়ার বড় রিজন কি? তারা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষাকে সহজ হিসেবে দেখে, সহজ হিসেবে দেখে, হালকা করে দেখে, হালকা। আর এটা সহজ, ইজি কোশ্চেন করে, দেখছি সব আমি পারি, এই টাইপের জন্য ওরা হচ্ছে চান্সই পায় না। ঠিক আছে? সবকিছুকে গুরুত্ব দিয়ে দেখবা। ঠিক আছে? ক্র্যাক করে ফেলার পরও তুমি সহজ বলো, সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু এর আগ পর্যন্ত সহজ বলে হালকা ভাবে নিও না, তাহলে ধরা খেয়ে যেতে পারো। ঠিক আছে? এরপর হচ্ছে যে আসো, আরেকটা ফর্মুলা, খুবই সুন্দর ফর্মুলা, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এস হচ্ছে কি সরণ, তারপর হচ্ছে ইউ হচ্ছে আদিবেগ জানো, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে আবার সময়। এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, যদি তোমার এই সূত্রের ক্ষেত্রে দেখো কয়েকটা ব্যাপার আছে। যদি তোমার ত্বরণ স্থির থাকে, ত্বরণ হচ্ছে স্থির, এবং সেটা হচ্ছে যে আদিবেগ শূন্য, মানে স্থির অবস্থায় যাত্রা শুরু করছে, আদিবেগ শূন্য, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে এস প্রপোর্শনাল টু তুমি দিতে পারো, কি দিতে পারো, টি স্কোয়ার দিতে পারো। এটা নিয়ে আমরা দেখবো সামনে, লেখচিত্র আছে ইনশাল্লাহ। মানে তোমরা জাস্ট ফর্মুলা গুলো ভালো করে খেয়াল করো। এই দেখো, আমি তোমাদের একটু দেখাই যে এই এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এটা খেয়াল করবে। তাহলে হচ্ছে যে স্থির অবস্থায় চলমান সমতল চলমান বস্তু অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক, সরণ সময়ের বর্গের সমানুপাতিক। তোমাদের খুব এখান থেকে সুন্দরভাবে কোশ্চেন করতে পারে যে স্থির অবস্থায় চলমান সমতল চলমান একটি বস্তুর যদি তোমার সময় দ্বিগুণ করে তাহলে অতিক্রান্ত দূরত্ব কত গুণ হবে? তাহলে 2 স্কোয়ার 4 গুণ হয়ে যাবে। যদি বলে সময় 3 গুণ করলে অতিক্রান্ত দূরত্ব কত গুণ হবে? 3 স্কোয়ার 9 গুণ হয়ে যাবে। তোমরা কি এই ব্যাপারটা বুঝো? এগুলো বুঝো তোমরা? আচ্ছা বলো তো, এই যে এই ফিগারটা দেখতেছে, এটা কি কিসের আকৃতি মনে হচ্ছে? পরাবৃত্তের মতো মনে হচ্ছে না? পরাবৃত্ত। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের বলি, আসো তোমরা নাকি ঘুমাচ্ছ? আচ্ছা, পরাবৃত্ত, পরাবৃত্ত হচ্ছে প্যারাবোলা, প্যারাবোলা, প্যারাবোলা। কিন্তু এখানে অনেক জায়গায় হাইপারবোলা, এগুলো টেগুলো ইউজ করছে। পরাবৃত্তের ইংলিশটা হচ্ছে প্যারাবোলা, এটা মনে রাখবা। আর এটা হচ্ছে পরাবৃত্তিক হলে। আচ্ছা আসো, এবার আমরা আরেকটা ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে যে সেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বি স্কয়ার ইকুয়ালস টু
ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। ঠিক আছে, বি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ। ঠিক আছে, এগুলা। হুম। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানেও তোমার হচ্ছে যে যদি সুষম ত্বরণে চলে তাহলে আমরা কি করতে পারি, ইউ তো জিরো হয়ে যাবে, আর সুষম ত্বরণে চললে এস একটার সাথে যদি সম্পর্ক থাকে। যদি আমরা দুই পাশে হচ্ছে বর্গমূল করে ফেলি তাহলে বি প্রপোর্শনাল টু রুট ওভার এস, মানে হচ্ছে বেগ, শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে মানে ইউ কে জিরো করে ফেলছে, সমতরণ মানে একে ধ্রুবক করে ফেলছে, কোন বস্তু শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ওকে, এখানে এই জিনিসটা একটু খেয়াল করবা ভালো করে, একদম ভালো করে খেয়াল করবা। আমার কথা কি অনেক দড়িতে যায় নাকি? আমি তো এই কোশ্চেন অনেক আগে জিজ্ঞেস করছি। হুম। আচ্ছা, একটি গাড়ির গতি দ্বিগুণ হলে ব্রেক চাপে থামানোর দূরত্ব কত গুণ হবে? ঠিক আছে, এখন ব্রেক চেপে যেহেতু থামাচ্ছে মন্দন আছে, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ এস দিব আমি। ঠিক আছে, যেহেতু থামাচ্ছে তাহলে ভি জিরো হয়ে যাবে, তাহলে আমরা দিতে পারি যে টোয়াইস এ এস ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে তোমার যদি ত্বরণ যদি ইয়ে থাকে, ধ্রুবক থাকে, তখন আমরা কি বলতে পারি, এস প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার। ঠিক আছে, মানে হচ্ছে তোমার হচ্ছে যে যদি গতি দ্বিগুণ করে তাহলে হচ্ছে থামানোর দূরত্ব কত গুণ হবে, টু স্কোয়ার ইকুয়ালস টু ফোর গুণ হয়ে যাবে। যদি গতি তিন গুণ করে তাহলে থামানোর দূরত্ব কত গুণ হবে, নয় গুণ হবে। যদি গতি পাঁচ গুণ করে থামানোর দূরত্ব কত গুণ হবে, 25 গুণ হবে। এইটুকু মনে রাখবে। ঠিক আছে, বোঝানোর জন্য প্রথমটুকু বললাম, শুধু এটুকু মনে রাখলেই চলবে যে এখানে তোমার হচ্ছে যে যদি থামানোর ক্ষেত্রে এস হচ্ছে যে আদি বেগের বর্গের সমানুপাতিক, এস আদি বেগের বর্গের সমানুপাতিক। বুঝছো তোমরা? কারো কোনো কনফিউশন থাকলে না বুঝলে আমাকে বলবা, আমি হচ্ছে যে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, আর যারা নিয়মিত ক্লাসে থাকবে তাদের জন্য স্পেশাল কিছু টিচার আসবে ইনশাল্লাহ, অবশ্যই। এটা আমি খেয়াল করব, কারা ক্লাসে থাকে কারা ক্লাসে থাকে না। কেউ কেউ আছে হচ্ছে শুরুর দিকে থাকে, পরে থাকে না। পুরো ক্লাস না করলে তো বুঝবে না কি ভ্যালু পাচ্ছ, কি হচ্ছে না হচ্ছে। এখান থেকে একটু করলে আসলে কিছু অ্যাচিভ হবে না। ঠিক আছে, সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করে ফেলে এই তো গতিবিদ্যা, আর এরপরে পড়া লাগবে না। যা যা বলবো, যা যা দেখাই দিব, এগুলোর বাইরে ইনশাল্লাহ কিছুই আসবে না। ঠিক আছে, নথিমাত্রা এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো ডিইউর জন্য প্রয়োজন। যারা ডিইউতে পড়তে চাও তারা ডিইউর জন্য এগুলো ভালো করে পড়ে যাবে। এই লেখচিত্র চলচ্চিত্র সম্পর্কে এগুলো ডিইউতে আসে বেশি। এটা আমরা আগেও খেয়াল করছি, বেগ সময় সমানুপাতিক এটা। এরপর আসো, এটাও আমরা আলোচনা করছি। এই আরেকটা নতুন সূত্র আমরা পাইছি, তম সেকেন্ডের সূত্র। তোমাদেরকে যদি বলে যে এ ধরো হচ্ছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, মানে তম সেকেন্ডে, প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে, এরকম যদি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কথা বলে। ক্লাস তো আজকে থেকে স্টার্ট হয়েছে, আমাদের ওয়ার্ম আপ ক্লাস আজকে থেকে স্টার্ট হয়েছে। এটা চলবে ইনশাল্লাহ ঈদের দু একদিন আগ পর্যন্ত। এরপর আবার ঈদের পরে 2-3 দিন পরে রিজিউম হবে ইনশাল্লাহ। চলবে হচ্ছে যে তোমার 14-15 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ, এপ্রিলে। তো আসো, ইউ প্লাস হাফ এ হোল ইন্টু টু টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে তম সেকেন্ডের সূত্র। ইউ মানে আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। যেমন আমি তোমাকে বললাম যে স্থির অবস্থান থেকে একটা গাড়ি চলতেছে 2 মিটার সেকেন্ড ভার্স টু ত্বরণে, তাহলে হচ্ছে পঞ্চম সেকেন্ডে তার অতিক্রম দূরত্ব কত স্থির অবস্থান থেকে। তাহলে দেখো পঞ্চম এখানে পাই 5 দিলাম, ইউ জিরো দিলাম না, হাফ এ, এ দিলাম 2, এরপরে পঞ্চম সেকেন্ড বলছি মানে 2 ইন্টু টি এর মান হবে 5 - 1। ঠিক আছে, তাহলে এই 2 কাটা, 5 × 10 বিয়োগ 1, 9। তাহলে পঞ্চম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 9। এভাবে করে ম্যাথ করবা, এটা ইম্পর্টেন্ট কিন্তু, এই জন্য হচ্ছে যে এক্সাম্পল দিয়েও দেখাই দিচ্ছি। এত বড় ম্যাথ আসবে না, আমি তোমাদের দেখাই দিবি। এখানে কিছু এক্সট্রা আছে, সেগুলো তোমাদের লাগবে না। যেগুলো লাগবে আমি যা যা দেখাবো এর বাইরে তেমন কিছু তোমাদের পড়া লাগবে না। হুম। আচ্ছা, এখান থেকে একটা মানে সামনে আমরা পেতে পারি, না পাইলেও হচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখাই দিচ্ছি, তোমরা এগুলা খেয়াল করবে।
যদি এরকম হয় কোন একটা বুলেট তোমার হচ্ছে যে এই 1/3 প্রবেশ করে বেগ অর্ধেক হারায়, বেগ অর্ধেক হারায়, এরকম যদি আসে, আচ্ছা যে যখন আসবে এক্সাম্পল ছাড়া আসলে তোমাদের হচ্ছে যে বুঝতে কষ্ট হবে, আমি হচ্ছে যে যখন পাবো সামনে এরকম আছে তখন আমি জিনিসটা বুঝিয়ে দিব। অনেকে পারো, হয়তো যারা পারো তারা তো পারোই ভালো, আর যারা পারো না তাদের জন্য আমি দেখাই দিব ইনশাল্লাহ। আশা করি এক্সাম্পলটা আমি পাবো, পাওয়ার পর আমি তোমাদের দেখাই দিব। ঠিক আছে। এই তক্তা, তক্তার ক্ষেত্রে দুটি জিনিস মাথায় রাখবা। ঠিক আছে। তক্তার ক্ষেত্রে কয়টা জিনিস মাথায় রাখবা? তক্তার ক্ষেত্রে কয়টা জিনিস মাথায় রাখবা? তক্তার সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে এন স্কোয়ার, ইকুয়ালস টু কি, কয়টা তক্তা বেদ করছি, তক্তার সংখ্যা ইকুয়ালস টু এন স্কোয়ার। আর যদি বলো যে বেগ, বেগ হচ্ছে যে রুট ওভার তক্তার সংখ্যা, বেগ কয় গুণ করা লাগবে। আমি বুঝাই দিচ্ছি এটা তারা কি বুঝেছি, জাস্ট হচ্ছে তোমরা মনে রাখার জন্য, একদম সিম্পলিয়েস্ট মনে রাখার জন্য দিচ্ছি। তক্তার সংখ্যা বলে এন স্কোয়ার, এন মানে হচ্ছে বেগকে কত গুণ করছে সেটা। যে মানে ধরো হচ্ছে বেগকে 4 গুণ করলে কয়টি তক্তা বেদ করবে, তাহলে তক্তার সংখ্যা পেয়ে যাবে যত গুণ করবে বেগকে তার উপর স্কোয়ার করলে। যেমন এখানে 4 গুণ করছে, তাহলে পরের স্কোয়ার করলে 16, মানে 16টি তক্তাকে বেদ করতে পারবে। যদি বলতো যে বেগকে 3 গুণ করলে কয়টি তক্তা বেদ করবে, তাহলে 3 স্কোয়ার ইকুয়ালস টু 9, 3 স্কোয়ার ইকুয়ালস টু 9। যদি বলতো যে আমরা 5 গুণ করছি বেগকে, তাহলে কয়টি তক্তা বেদ করতে পারবে, 25টি। আমি একদম যা যা আসতে পারে যা তোমরা একদম ক্লিয়ার কাট বুঝো, কয়েকটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করতেছি, মনোযোগ দিলেই তোমাদের পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। এই চ্যাপ্টার ম্যাথ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না ইনশাল্লাহ ক্লাস করার পরে। হ্যাঁ, বুঝতেছো তোমরা কনসেপ্ট গুলো বুঝতেছো? কার কোনো প্রবলেম হচ্ছে, ক্লাসে যারা আছো তারা রেসপন্স করো। বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? হুম, বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? আমাকে জানাও তো। আচ্ছা, এখন আসো যদি আমরা উল্টাই করে দিই। আমরা বললাম যে 16টি তক্তা বেদ করতে যদি পারে তাহলে বেগ কত গুণ করতে হবে, বা 16টি তক্তা বেদ করতে বেগ কত গুণ করা লাগবে। তাহলে আমরা তক্তার সংখ্যা যখন দিয়ে দিব সেটাকে বর্গমূল নিচে দিব 16, রুট ওভার 16 ইকুয়ালস টু 4। যদি আমাদের বলো যে 100টি তক্তা বেদ করতে, 100টি তক্তা বেদ করতে বেগকে কত, রুট ওভার 100 ইকুয়ালস টু 10, বেগকে 10 গুণ করা লাগবে। যদি আমাদের বলে যে 64টি তক্তা বেদ করতে কত গুণ করা লাগবে, তাহলে রুট ওভার 64 ইকুয়ালস টু হচ্ছে কত, এই। ঠিক আছে, গুড। লুনা কি প্রথম থেকে ছিল? নাসিমা আক্তার লুনা, লুনা বলবো নাকি নাসিমা বলবো? যাই হোক, না কি বুঝো নাই নাকি বুঝছো, বুঝতেছি না তা, তোমাদের কথা তো আমার কাছে কঠিন লাগতেছে। বুঝো অর্থে ইউজ করতেছো নাকি না বুঝো অর্থে? এই তো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, যা পড়াবো সেগুলাই আনা। বুঝছো, এর বাইরে তো এমন কিছু লাগবে না, তোমরা জাস্ট স্পেসিফিকলি যা যা বলবো তা তা শিখে ফেলবা, শেষ। এরপর এক্সাম হলে গেলেই দেখবা যে মিলতেছে কিনা ইনশাল্লাহ। হুম। আচ্ছা, এগুলা ভেক্টরের পর আমরা ভেক্টরে পড়বো ইনশাল্লাহ। প্রাস, প্রাস প্রজেক্টাইল মানে ধরো হচ্ছে যে তির্যক ভাবে ভূপৃষ্ঠ থেকে, তির্যক ভাবে নিক্ষিপ্ত বস্তু আমরা ভূপৃষ্ঠে ফিরে আসলে যে পথে পরিভ্রমণ করে সেটাকে আমরা বলবো প্রাস বা প্রজেক্টাইল। এখান থেকে তুমি নিক্ষেপ করছো, এই পথে যাত্রা করে আবার এই পথে ফিরে আসছে। ঠিক আছে, তির্যক ভাবে নিক্ষেপ করার পরে। ওকে, লেট এই রুটিন পাইছো না লুনা, রুটিন পাইছো না? রুটিন, রুটিনটা ফলো করবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি 1 মিনিট তোমরা একটু হোল্ড করো, আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এখানে আবার দিয়ে দিচ্ছি। তোমরা আমাদের টেলিগ্রাম যে ইয়াটা আছে, যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে জয়েন থাকবা। হুম, দিয়ে দিচ্ছি। ওইখানে তোমাদের এক্সাম হবে, তোমাদেরকে গাইড করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে তোমাদের এক্সাম লিঙ্ক দিব, প্রতিদিন পোল দেওয়া হবে, প্র্যাকটিস একটা পড়াশোনা জোনের মধ্যে থাকবে ইনশাল্লাহ। থাকলেই বুঝবা, নিজেদের ফ্রেন্ডদেরকেও ইনভাইট করে দিবা, আমাদের চ্যানেলের মধ্যে লিঙ্ক পাঠাই দিবা, তাহলে ওরাও জয়েন হতে পারবে। আচ্ছা, রমজান মাসে বেশি বেশি কাজ করবা, রমজান মাসে। ঠিক আছে, আমার উপকার হবে, আমার হচ্ছে যে প্ল্যাটফর্মে রিচ হবে। ঠিক আছে, আমিও দোয়া করবো তোমাদের জন্য, যাতে তোমরা ভালো করতে পারো। প্লাস হচ্ছে যে আমি তো বলছি তোমাদের, তোমরা যদি বেশি বাল্ক অ্যামাউন্ট বেশি উপকার করো তাহলে তোমাদেরও একটু বেশি উপকার করতে হবে। তখন আমি তোমাদের হচ্ছে যে জিকে ইংলিশে সাজেশন দিব। যারা 10-15 জনকে ইনভাইট করে, বা হচ্ছে যে ইনভাইট করলেই হবে বা লিঙ্ক শেয়ার করলেই হবে,
লিঙ্ক শেয়ার করে আমার সাথে যোগাযোগ করবা, স্ক্রিনশট স্ক্রিনশট দিবা। তাদেরকে আমি হচ্ছে যে জিকে ইংলিশে গত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যে একটা সাজেশন বানাইছি সেটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে, চলো আমরা এবার সামনে এই যে প্রাসের আলোচনায় কিন্তু আমরা বায়ুর বাধা উপেক্ষা করি, ঠিক আছে, এবং প্রাসের যে সর্বোচ্চ উচ্চতা সেটা কিন্তু পৃথিবীর মোট ব্যাসের তুলনায় একদম নগণ্য। কত হইতে পারে? 500 মিটার। ঠিক আছে, কোথায় পৃথিবীর ব্যাসার্ধ কত? দেখি কে বলতে পারো। পৃথিবীর ব্যাসার্ধ আর কত, মান কত বলো তো? কিছু কিছু মান তোমাদের মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? পৃথিবীর ভর কত, সূর্যের ভর কত, পৃথিবীর ব্যাসার্ধ কত, এগুলো মুখস্থ থাকতে হবে। জি এর মান কত, প্রক্ষেপণ বিন্দু যে বিন্দু থেকে নিক্ষেপ করছে, প্রক্ষেপণ পথ যে পথে চলে, প্রক্ষেপণ বেগ যে বেগে নিক্ষেপ করছে, প্রক্ষেপণ বেগ, এগুলা জাস্ট। পাল্লা হচ্ছে ধরো এই বিন্দু থেকেও যাত্রা শুরু করছে, এই বিন্দুতে ফিরে আসছে, এর মাঝখানে মানে উৎক্ষেপণ বিন্দু এবং যেখানে গিয়ে পড়বে তার মধ্যবর্তী যে দূরত্ব, আনুভূমিক দূরত্ব, সেটা হচ্ছে যে প্রক্ষেপণ সীমা বা পাল্লা। উড্ডয়ন কাল কতক্ষণ হচ্ছে যে উপরে ছিল সেটা। তো এখন এটা হচ্ছে এই গতিপথ যেটা আছে, এই গতিপথ সেটা কি বলতো? সেটা প্যারাবোলা নাকি হাইপারবোলা হবে? বলতো, সেটা প্যারাবোলা হবে নাকি হাইপারবোলা হবে? ওই তো মাশাল্লাহ, অনেকে আনসার করে ফেলছে। লোনা 6.4 × 10⁶। সমস্যা কি জানো? আমি তিনজনের একজন উত্তর নিতে পারতেছি না। বলো তো কেন? আমি যদি বলি তোমাদের একজন উত্তর সঠিক হয় নাই। মাইশা। আচ্ছা, মাইশা রাখবো, ঠিক আছে। মাইশা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। এখানে অধিবৃত্তটা কেটে দাও। তারপরে সর্বোচ্চ অবস্থানে কি হবে? বেগ হবে 0। কেন দেখো, একটু অ্যানালাইসিস করো। এখান থেকে তুমি একটা বেগে ওখানে কি করছো, আস্তে আস্তে যত উপর উঠবে উঠবে উঠবে, কমতে কমতে এখানে গিয়ে একদম কমে গেছে, এই জন্য আরো উপর উঠতে পারতেছে না। এবার নামা শুরু করবে। তাহলে সর্বোচ্চ অবস্থানে কি হবে? বেগ 0 হবে। মুখস্থ করবা, বুঝবো, শেষ। কে আটকাবে তোমাকে? মাথা গরম হয়ে গেছে তখন মুখস্থ জিনিস ভুলে যেতে পারো, কিন্তু যেটা বুঝছো সেটা ভুলবা না। এটা লিখে নাও আমার থেকে। মাথা গরম, চাপ কাজ করতেছে পরীক্ষার হলে, যেগুলো মুখস্থ করছো সেগুলো ভুলতে পারো, কিন্তু যেটা বুঝো সেটা কিন্তু ভুলবা না। সেটা তুমি পারবা ইনশাল্লাহ, এটা কনফার্ম। তাহলে হচ্ছে সর্বোচ্চ অবস্থানে বেগ 0। কেন 0? আশা করি তোমরা বুঝছো। বেগ 0। সর্বোচ্চ অবস্থানে বেগ কি? হ্যাঁ হ্যাঁ। হম হম। একক দাও না এই জন্য। একক দাও না। আমি কেমনে বুঝবো কোনটা মিটার কোনটা কিলোমিটার? এটা কি স্যাররা বুঝে নিবে? এই এইচএসসি যারা দাও না এখনো, এখন তো এখানে প্রি মেডিকেলও তো থাকতে পারে, যারা হচ্ছে প্রি মেডিকেলের জন্য ক্লাস টাস করতেছে। এইচএসসি যারা দাও না এই জিনিসটা খেয়াল করবা, তোমাকে 3 3 দিবে না কিন্তু। জাস্ট এই মিটার, কেজি মিটার সেকেন্ড বাস 2, এই এই একক ইউজ গুলা না, এককগুলো ইউজ না করার কারণে তোমাকে 3 3 4 4 দিবে না, এটা মাস্ট দিবে না। 99% টিচার দিবে না। এই জাস্ট এটার জন্য 1 মার্ক কেটে রেখে দিবে। তখন মনে হবে যে হ্যাঁ, সব আনসার করে কেন আমি হচ্ছে যে কম পাইছি। রিজন হচ্ছে এটা। সর্বোচ্চ পাশের গতি কয় মাত্রা? 1 মাত্রা। এখানে কারণ উপর উপাংশটা 0 হয়ে যায়। এখানে 2 মাত্রা, উপর দিকে একটা বেগ থাকে, নিচের দিকে আনুভূমিক একটা বেগ থাকে। কিন্তু এখানে গিয়ে শুধু আনুভূমিকটা থাকে, উলম্বটা থাকে না। এই জন্য সর্বোচ্চ অবস্থানে হ্রাসের গতি হচ্ছে 1 মাত্রা। এই দুইটা ইনফো মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যখন নিক্ষেপণ কোণ হচ্ছে 45 ডিগ্রি করবে, তখন প্রাসের পাল্লা হবে সর্বাধিক। কিভাবে সেটা? তুমি হচ্ছে যে প্রাসের পাল্লা যে সূত্র আছে সেটা পারলেই চলবে। ইউ² sin 2θ ডিভাইড বাই জি, সামনে পড়বা তোমরা। এখন এখানে ইউ আর জি এর উপর তো ফ্যাক্টর না, কোণের ক্ষেত্রে ফ্যাক্টর শুধু এটা। ঠিক আছে, এখন sin 2θ মান কত? সর্বোচ্চ মান কত? 1। তাহলে হচ্ছে তুমি যদি সাইনকে ইনভার্স করে ওই পাশে নিয়ে যাও, সাইন কত ডিগ্রি মান? 190 ডিগ্রি মান 1। তাহলে 2θ = 9 ডিগ্রি দিতে পারো। তাহলে θ = 45 ডিগ্রি। মানে আমরা সাইনের সর্বোচ্চ মান থেকে এই মানটা বের করছি যে থিটা যখন 45 ডিগ্রি হবে, তখন প্রাসের পাল্লা হবে সর্বোচ্চ। বুঝতেছো তোমরা? আচ্ছা, সর্বোচ্চ সর্বাধিক উচ্চতা বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ কত বলো তো? ত্বরণ থাকে নিচের দিকে, এদিকে। বেগ থাকে এইদিকে। তাহলে এই কোণটা কত বলো তো? কে বলতে পারবে? একদম ইজি, 90 সমকোণ, তাই না? আচ্ছা, এগুলা বলা হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যে ধরো উলম্ব উপাংশ আমরা অলওয়েজ জানি কি হবে। যদি উলম্ব উপাংশ হয় বিওয়াই হয়, বি0 sin θ। আর যদি আনুভূমিক উপাংশ বলে তাহলে বি0 cos θ। ঠিক আছে, আনুভূমিকটা অলওয়েজ cos θ, উলম্বটা অলওয়েজ sin θ। এটা মাথায় রাখবে।
এখানেও একটু ইয়া করে ফেলো, অধিবৃত্তটা কেটে দাও। তোমরা কি কাটছো তোমাদের বইতে কি, নাকি এটা এভাবে শিখে আসতেছো? ম্যাথ পড়ো নাই? ম্যাথ তো আছে। এই আমরা একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে গেছি হ্রাসের ক্ষেত্রে। এইচ ইকুয়ালস টু হচ্ছে তোমার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g। এটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে এরকম অ্যাঙ্গেল করে যখন নিক্ষেপ করবে। আর যদি তোমার হচ্ছে সোজা উপর দিকে নিক্ষেপ করে, খাড়া উপর দিকে নিক্ষেপ করে, সোজা উপর দিকে নিক্ষেপ করে, এরকম করে যদি বলে, তখন থিটা হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 মানে হচ্ছে 1, এটুকু ভ্যানিশ হয়ে যাবে। তখন সূত্র হচ্ছে খাড়া উপর দিকে নিক্ষেপ করার ক্ষেত্রে সূত্র হচ্ছে ইউ স্কয়ার ডিভাইড বাই 2sg। এটা নিয়ে অনেকবার অনেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় পাওয়া যাবে। সমস্যা নেই, তুমি রেকর্ড করে নিতে পারবা। এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে, টেলিগ্রামে লিঙ্ক দেওয়া হবে, তোমরা রেকর্ডও করে দেখতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, লাইভ ক্লাসে ইন্টারাকশনটা ভালো হবে আর কি, কোশ্চেন করতে পারবে না বুঝলে, এটাই হচ্ছে যে সুবিধা। টাইম ম্যানেজ করে লাইভ ক্লাসে থাকার চেষ্টা করো। আচ্ছা, আমরা যে সূত্রে ছিলাম, এই সূত্রটা একটু দেখো। এইচ ইকুয়ালস টু ইউ স্কয়ার ডিভাইড বাই টোয়াইস জি। ঠিক আছে? এখন ইউ হচ্ছে যে বেগে নিক্ষেপ করতেছে সেটা, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটা নিয়ে প্রায় কোশ্চেন আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, এবং এমন সুন্দর সুন্দর মান দেয় যাতে তোমরা সহজে করতে পারো। টিচাররা মাঝে মাঝে চায় তোমরা সহজে করে ফেলো। যেমন আদি 8, আদিবেগ দিয়ে 9.8, বা যে যে আদি তোমার 9.8 বেগে যদি উপর দিকে নিক্ষেপ করে তাহলে সর্বোচ্চতা কত হবে? তো আমরা এখানে 9.8 উপরে স্কোয়ার, আর নিচে হচ্ছে টোয়াইস জি, 2 × 9.8। ঠিক আছে? তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে উপরে শুধু 9.8 থাকবে আর নিচে 2 থাকবে। 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 4.9। ঠিক আছে? 9.8 কে 2 দিয়ে ভাগ করলে ওয়েলকাম 4.9। বুঝছো তোমরা ম্যাথটা? বুঝছো? কে কে বুঝো নাই বলো? না বুঝলো বলো, বুঝলো বলো। তাহলে হচ্ছে যে বিচরণ কাল শিখবো আমরা এখন। বিচরণ কাল বলতে কি, ধরো তুমি এখান থেকে এটাকে নিক্ষেপ করছো, এটা এই পথ দিয়ে এখানে এসে পড়ছে, এখান থেকে নিক্ষেপ করা থেকে শুরু করে এখানে পড়তে আবার একই ভূমিতে ফিরে আসতে যে পরিমাণ টাইম লাগছে সেটা হচ্ছে বিচরণ কাল। তাহলে বিচরণ কাল বুঝছো তোমরা? বিচরণ কাল বলতে আসলে কি বোঝায়? মানে ধরো হচ্ছে খাওয়া উপর দিকে নিক্ষেপ করলে তুমি এখানে নিক্ষেপ করছো, ও উপরে উঠে আবার এখানে নিচে নেমে আসতে যে সময় লাগে সেটাকে তুমি বলবো বিচরণ কাল। এরপরে শুধু উঠার সময় যে কাল সেটা হচ্ছে উড্ডয়ন কাল বা উত্থান কাল। উত্থান কাল, উত্থান কাল। ঠিক আছে? উড্ডয়ন কাল বা উত্থান কাল কি শুধু উপরে উঠতে, পতন কাল শুধু নিচে নামতে। পতন কাল কি শুধু নিচে নামতে, শুধু নিচে নামতে যে কাল সেটা পতন কাল, শুধু উপরে উঠতে যে কাল সেটা হচ্ছে উড্ডয়ন কাল বা উত্থান কাল। আর এই দুইটা মিলে উত্থান পতন কাল একসাথে কি বলবো আমরা? একসাথে আমরা বলবো হচ্ছে যে বিচরণ কাল। এখন দুইটার জন্য আলাদা আলাদা সূত্র আছে, তোমরা একটু মনোযোগ দাও। টি বিচরণ কাল, বিচরণ কাল যদি হয় তাহলে এখানে টু বসবে। একটা ধরো টু মানে কি, ধরো এই রাস্তায় ও একবার গেছে আবার আসছে, তাহলে এখানে দুই গুণ হবে না? এর জন্য টু। তাহলে টু বি নট, বি নট আর ইউ এক কথা, আমি ইউ ব্যবহার করতেছি, ইউ ব্যবহার করতেছি। 2u সাইন থিটা ডিভাইড বাই জি। আর যদি শুধু উত্থান কাল মানে শুধু একবার উঠছে, তখন তুমি এখানে কি করো? টুটা সরাই দাও, ইউ সাইন থিটা ডিভাইড বাই জি। শুধু নামছে তাও সেম, এখান থেকে নিচে নেমে আসছে তাও ইউ সাইন থিটা ডিভাইড বাই জি। আর যদি বলো উত্থান কাল পতন কাল একসাথে বা বিচরণ কাল, তখন 2u সাইন থিটা ডিভাইড বাই জি। এখন আসো, ঠিক আছে, বুঝলাম তোমরা বুঝছো, আমি ধরে নিলাম তোমরা বুঝছো। 2u সাইন থিটা ডিভাইড বাই জি। ওকে। এখন আসো, যদি তোমার খাড়া নিক্ষেপ করে, এরকম করে খাড়া উপর দিকে নিক্ষেপ করছে, তখন এখানে থিটা 90 ডিগ্রি হবে, সাইন 90 মানে হচ্ছে 1। তাহলে 2u ডিভাইড বাই জি। তোমরা অবশ্যই 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 প্রত্যেকে যারা ক্লাসে আছে তোমাদের বলতেছি, অবশ্যই তোমরা এই যে কোনগুলোর মান মুখস্থ করবা। সাইন জিরোর মান কত, 30-র মান কত, 45-এর মান কত, 60-র মান কত, 90-র মান কত, 120-এর মান কত, 180-এর মান কত, এই মানগুলা সাইনের ক্ষেত্রে, কসের ক্ষেত্রে এবং টেনের ক্ষেত্রে মুখস্থ করবা, বাকিগুলো এমনি পারবা। সাইন কস টেন এগুলোর ক্ষেত্রে এই মানগুলো মাস্ট মুখস্থ করবা। কি কি লিখে নাও, লিখে নাও, ভুলে যেতে পারো। ফর্মুলা অবশ্যই মনে থাকবে, তুমি ক্লাস করো, ফর্মুলা, ফর্মুলা তো মনে মনে থাকবে, ফর্মুলার পুরা বংশ সহ মনে থাকবে। বংশ বলতে ফর্মুলার হচ্ছে যে মাত্রা, ফর্মুলা থেকে মাত্রা বের করব, একক বের করব, তারপরে তোমার হচ্ছে যে কিভাবে সম্পর্ক স্থাপন করে এদের মধ্যে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সব পারবা ইনশাআল্লাহ। জাস্ট ক্লাসগুলো নিয়মিত করলেই হবে। আজকের গুলো বুঝতেছো? আমি তো জাস্ট ফর্মুলা বলে বলে যাচ্ছি না ভাই, এটা বলতেছি না।
যে ফর্মুলাটা মুখস্থ করে নিবা। আমি তো এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, বুঝতেছো তোমরা? হুম হুম। এটা আশরাফুল ইসলাম খুব ভালো কথা বলছে। প্র্যাকটিস করলে মনে থাকবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসের জন্য তো পোর্টল এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা, এক্সাম মধ্যে থাকবা, তাহলে ইনশাল্লাহ পারবা। পড়বা, বেশি বেশি প্র্যাকটিস, প্র্যাকটিস এবং রিভিশন, প্র্যাকটিস এবং রিভিশন এই দুইটা। প্রথমে ভালো করে পড়ে ফেলবা, ক্লাস করবা, তারপর হচ্ছে বেশি বেশি রিভাইজ করবা, প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পারবা। শেষ। আর কিছু না, নতুন কোনো কোনো গোপন ফর্মুলা নাই, কোনো গোপন ট্রিক্স নাই। এই গোপন ট্রিক্স এর মাধ্যমে তোমরা মনে রাখো, কোনো গোপন ট্রিক্স নেই, এভাবেই পড়তে হবে। এখন আমরা এভাবেই পড়তেছি, সামনে এভাবেই পড়বো ইনশাল্লাহ। ওকে, আসো। এবার আসো, আমরা এটা নিয়ে অলরেডি কথা বলে ফেলছি, তারপর আমরা আবার একটু তোমাদের স্মরণ করাই দিই আমাদের পাল্লা কি। পাল্লা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইড বাই জি। যদি তোমার সর্বোচ্চ হয় তাহলে সাইন টু থিটা মান 1 হয়ে যাবে, তখন হবে কি ইউ স্কোয়ার ডিভাইড বাই জি। ইউ স্কোয়ার ডিভাইড বাই জি হয়ে যাবে যখন তোমার হচ্ছে সর্বাধিক পাল্লা হবে। সর্বাধিক পাল্লার ক্ষেত্রে ইউ স্কোয়ার ডিভাইড বাই জি। তো তোমাদের যদি কোন কত ডিগ্রিতে সর্বাধিক পাল্লা হয়, 45 ডিগ্রি অলরেডি বলে ফেললাম, কিভাবে আসছে সেটা বলে ফেললাম। এবার ধরো হচ্ছে যে যদি বললো যে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত 9.8 মিটার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বস্তুর পাল্লা কত, তাহলে হচ্ছে 9.8 স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইড বাই জি। জি হচ্ছে 9.8, তখন এটা উত্তর হবে কি 9.8। শেষ। এরকম গুলো তোমাদের দিবে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করো, প্র্যাকটিস করো, সলভ করে থাকো, তাহলে দেখবে যে এই চ্যাপ্টার থেকে এই টাইপের কোশ্চেনই বেশি এসে থাকে। এখানে দুইটা গুরুত্বপূর্ণ সূত্র, এগুলো থেকে এখনো কোশ্চেন আসে নাই, আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। সর্বোচ্চ বিন্দুতে কি থাকবে? প্রতিশক্তি। সর্বোচ্চ বিন্দু একটা বেগ থাকবে, সে বেগটা কি বেগ? এই যে সর্বোচ্চ বিন্দু আমরা আবার একটু যদি আঁকি, সর্বোচ্চ বিন্দু শুধুমাত্র বেগের আনুভূমিক অংশ থাকবে। আনুভূমিক অংশ মানে হচ্ছে ভি নট কস থিটা বা ইউ কস থিটা। তাহলে হচ্ছে যে তোমার বেগের জায়গায় তুমি এটা বসাইলে তোমার এখানে কস পাবে, হাফ এম নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। আর যদি তুমি উচ্চতার ক্ষেত্রে হিসাব করো, উচ্চতার সূত্র হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই টোয়াইস জি, তখন এখানে আপনার তোমার এই সূত্র আসবে সাইন। ঠিক আছে? আর টোটালটা যোগ করলে তুমি হচ্ছে যে এই সূত্র পাবা, হাফ এম বি স্কোয়ার, কারণ হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, এই জন্য তোমার হচ্ছে যে এই সূত্রটা চলে আসছে। তাহলে তোমরা মনে রাখবা, গতিশক্তির ক্ষেত্রে কস থিটা থাকবে, স্থির শক্তির ক্ষেত্রে বা বিভব শক্তির ক্ষেত্রে সাইন স্কোয়ার সাইন থাকবে, সাইন স্কোয়ার থিটা থাকবে। এই দুইটা ফর্মুলা আলাদা করে মনে রাখলেই চলবে ইনশাআল্লাহ। এটা একটু তোমরা মার্ক করে রাখো, এটা আমি তোমাদের বলবো যে মার্ক করে রাখতে। এটা দুটি প্রক্ষেপণ বেগের পাশের ক্ষেত্রে প্রক্ষেপণ, একটা কোণ হচ্ছে যে থিটা, একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে থিটা প্লাস 90 ডিগ্রি অথবা থিটা মাইনাস 90 ডিগ্রি। এক্ষেত্রে কি হয়, এগুলো হচ্ছে যে প্রক্ষেপণ সীমা সমান কিন্তু বিপরীতমুখী। একটা হচ্ছে পজিটিভ দিকে, ধরো এরকম একটা এদিকে যাবে, আর একটা হচ্ছে এদিকে যাবে। ঠিক আছে? কিন্তু মানে একই দূরত্ব যাবে, এটা হচ্ছে মাইনাস আর ধরতে পারে, এটা হচ্ছে প্লাস আর। একই দূরত্ব যাবে কিন্তু বিপরীত দিকে যাবে। আর একটি পাশের সাপেক্ষে আরেকটি গতিপথ হচ্ছে সরল রেখা, এটা জাস্ট এটা মনে রাখলে চলবে, এই লাইনটা মনে রাখলে চলবে। একটা পাশের সাপেক্ষে আরেকটা গতিপথ, এই পাশের সাপেক্ষে এই পথের গতিপথ হচ্ছে সরল রেখা। এই দেখো, একটা পাশের সাপেক্ষে আরেকটা পাশের গতিপথ সরল রেখা। এটা একদম ভালো করে মনে রাখ, একটা পাশের সাপেক্ষে আরেকটা পাশের গতিপথ সরল রেখা। এটা এই লাইনটা মনে রাখ। ঠিক আছে? একটা পাশের সাপেক্ষে আরেকটা পাশের গতিপথ কি? লিখো লিখো। এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট। তবে এইচএসসি তে চ্যাপ্টার নাই, সো এই চ্যাপ্টারের লাইনগুলো ইম্পর্টেন্ট না, সেটা মনে রাখতে হবে। এইচএসসি তে তোমার হচ্ছে যে গতিবিদ্যা নাই তো। আমাদের যদিও ছিল, তোমাদের নেই। তোমরা একটু শান্তিতে আছো। এখানে এই ফর্মুলাটাও জানতে হবে, এটা ফর্মুলা না, এটা হচ্ছে যে তোমার ফর্মুলা গুলা কাজ করে বের করছে আর কি। প্রক্ষেপণ সীমার মধ্যে কোনো প্রক্ষেপণ সীমা, প্রক্ষেপণ কোণের যে কোনো মানের জন্য প্রক্ষেপণ সীমা সর্বাধিক হয়, সেইটার ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা এবং প্রক্ষেপণ সীমার মধ্যে সম্পর্ক কি? আর ম্যাক্স, সর্বাধিক পাল্লা, ইকুয়ালস টু 4h, 4 ইন্টু সর্বাধিক উচ্চতা, 4 ইন্টু সর্বাধিক উচ্চতা। এটা একটা সূত্র, এটা মনে রাখবা। কোথাও কখনো কখনো তোমার এইভাবে লাগবে যে এইচ ইকুয়ালস টু আর ম্যাক্স
ডিভাইড বাই 4 এরকম ভাবে লাগবে, আর কখনো এরকম ভাবে লাগবে। ঠিক আছে, বুঝছো? এই ফর্মুলাটা মাস্ট 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 মনে রাখতে হবে, হ্যাঁ। মনে থাকবে ইনশাল্লাহ। সর্বাধিক প্রক্ষেপণ সীমার ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক হয়, শুধু এটা মনে রাখলেই চলবে। সর্বাধিক প্রক্ষেপণ সীমা, এখন দেখো এগুলোর মধ্যে আমরা কাজ করে, একটা হচ্ছে আমি ইউ স্কোয়ার, একটা হচ্ছে আমি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই দুটোর মধ্যে আমরা অনুপাত করলে আমি ইউ স্কোয়ার কাটাকাটি গিয়ে কস স্কোয়ার থিটা থাকে। তাহলে আমরা লিখতে পারি ই ইকুয়ালস টু হচ্ছে ই নট কস থিটা। ঠিক আছে, এখন সর্বাধিক প্রক্ষেপণ সীমার ক্ষেত্রে কোণ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে তুমি যদি কস 45 ডিগ্রি মান বসাও, শুধু কস 45 ডিগ্রি না, কস স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, স্কোয়ার করে দিলে হাফ, তাহলে ইকুয়ালস টু ই নট ডিভাইড বাই 2। মানে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক। প্রাথমিক গতিশক্তি হচ্ছে ই নট, ই হচ্ছে সর্বোচ্চ অবস্থানের গতিশক্তি। আর সর্বোচ্চ অবস্থানের ক্ষেত্রে তখন সর্বাধিক পাল্লা যদি হয়, বা সর্বাধিক পাল্লার ক্ষেত্রে তোমার হচ্ছে কত, থিটা হচ্ছে 45 ডিগ্রি, সেই অনুসারে ক্যালকুলেশন করে আমরা এটা পাইছি। ঠিক আছে, ইকুয়ালস টু ই নট ডিভাইড বাই 2। মনে থাকবে এটা ইনশাল্লাহ। এই ফর্মুলাটাও আছে, এটা হচ্ছে এরকম, আনুভূমিক হ্রাস। ঠিক আছে, ধরো এটা ছাদ, এখান থেকে তুমি এটা ফেলে দিচ্ছ, তাহলে তো এটা এইভাবে করে পড়বে না, এরকম করে ঘুরে পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে আনুভূমিক হ্রাস। আনুভূমিক হ্রাসের ক্ষেত্রে তোমার এই ফর্মুলা আর ইকুয়ালস টু ইউটি, এস ইকুয়ালস টু বিটির মতো। আবার টি বের করছে হচ্ছে এই সূত্র থেকে, এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার থেকে, এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, তাহলে টু এর পাশে গেলে টোয়াইস এইচ হয়ে যাবে, তাহলে জি টি স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস এইচ। তাহলে হচ্ছে তোমার টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে যে টোয়াইস এইচ ডিভাইড বাই জি, তাহলে টি ইকুয়ালস টু কি হবে, রুট ওভার টোয়াইস এইচ ডিভাইড বাই জি। ঠিক আছে, রুট ওভার টোয়াইস এইচ ডিভাইড বাই জি। তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে যে ইউটি যদি হয়, এখানে টি বসাইলে তুমি এরপর লাইনে কি করতে পারো, এরকম করতে পারো যে ইউ স্কোয়ার রুট ওভার, তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে আর এটা ইউ নিয়ে চলে আসবে। এটা হইলে হবে কি, এটা গেলে যেহেতু রুট ওভারে আছে, এটাও রুট ওভার নিচে নিয়ে আসছে, তাহলে এগুলো গুণ দিতে পারবা, তখন হচ্ছে এরকম হয়ে যাবে, রুট ওভার টোয়াইস এইচ ইউ স্কোয়ার ডিভাইড বাই জি। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এখানে একটা ফর্মুলা আমি তোমাদের বলবো। এখানেও তোমার হচ্ছে এটা প্যারাবোলা। প্যারাবোলা মানে এখানেও কেটে দাও। কাটছো মায়েশা, কাটছো তোমরা? এই যে তোমাদের বললাম যে এখানে প্যারাবোলা মানে অধিবৃত্ত, এগুলো একটু কেটে দিতে, কাটছো নাকি এখনো কাটো নাই? ভুলে যাইও না, ভুলে গেলে কিন্তু পরে এর পস্তাতে পস্তাতে হবে। এটা মনে রাখবা, জি স্কোয়ার, জি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডিভাইড বাই 2 বি নট স্কোয়ার, ওয়াই এর সূত্র। ধরো এটা এ পর্যন্ত জাস্ট ফর্মুলাটা মনে রাখলে চলবে আপাতত, কারণ এটা সিকিউর জন্য, এই চ্যাপ্টার যেহেতু সিকিউ আসবে না, সো পড়ার প্রয়োজন নেই। পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও, গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্রগুলো দিচ্ছে, সেগুলো মনে রাখতে হবে আমাদের। এখানে তোমার হচ্ছে নিউটন গিনি পরীক্ষা, গিনি পালক পরীক্ষা করছে, এটা আসে। আচ্ছা, একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত, মুক্তভাবে পরন্ত সকল বস্তু সমান 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 পথ অতিক্রম করে। আর আমি তোমাদের প্রথম এবং তৃতীয় সূত্রের মধ্যে একটা লিঙ্ক আপ করাবো, জাস্ট আমি এই জন্য, তোমরা সবাই জানো, কিন্তু হচ্ছে যে এখানে কিছু হিডেন ব্যাপার আছে, সেগুলো আমরা খেয়াল করবো। গুড। এরপর আসো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। মানে একটা স্থির অবস্থা থেকে পড়তেছেও, একটা নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, এখান থেকে পড়তেছি স্থির অবস্থা থেকে। তাহলে বেগ, সময় যত বাড়বে বেগও তত বাড়বে। ঠিক আছে, নিচে নামতে নামতে এটা আমরা বুঝলাম। তাহলে এখান থেকে আমরা দিতে পারি যে v1/t1 ইকুয়ালস টু v2/t2। ঠিক আছে, ইজিলি দিতে পারি, যদি আমাদের ম্যাথ আসে আমরা করতে পারবো ইনশাল্লাহ। এবার আসো পরেরটাতে। পরেরটার সাথে আমরা প্রথমটা নিই, স্থির অবস্থায় বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময় বর্গ সমানুপাতিক। একটাতে বলতেছে স্থির অবস্থায় বিনা বাধায় পরন্ত সব বস্তু সকল বস্তু সমান 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 পথ অতিক্রম করে। একটা হচ্ছে স্থির অবস্থায় বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ বা যে নির্দিষ্ট যে দূরত্ব অতিক্রম করে ওই সময় বর্গ সমানুপাতিক। দেখো দুইটাই দূরত্ব রিলেটেড, কিন্তু তোমরা কি এটার মধ্যে পার্থক্য বুঝতে পারো? দেখি আগে তোমাদের থেকে জিজ্ঞেস করি, তোমরা বুঝবে তো মাশাআল্লাহ ভালো।
অনেকে জিনিসগুলো ক্লিয়ার না, সেজন্য তোমাদের কোশ্চেন অ্যান্সারের মধ্যে যত যাবা তত ভালো হবে, বুঝছো? তত তোমার মনে থাকবে, পড়া প্র্যাকটিস হবে। তোমরা কি এই দুইটার মধ্যে পার্থক্য বুঝো? বুঝলে জানো, তারপর আমি যারা জানা না তাদের জন্য একটা এক্সপ্লেন করি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাদি অনেক পরে না? হাদি কি টাইম জানতো না? আচ্ছা, আমি তোমাদের বলি, এক উচ্চতার স্থির অবস্থায় বিনা বাধায় মুক্ত হওয়া পর্যন্ত সকল বস্তু সমান সমান ধ্বংস হবে। এটা দিচ্ছে একাধিক বস্তু ক্ষেত্রে। ধরো এ একটা বস্তু, বি একটা বস্তু, সি একটা বস্তু, ভিন্ন ভিন্ন অবস্থা থেকে পড়তেছে, একই অবস্থায় পড়তেছে, তাহলে হচ্ছে যে ওরা সমান সময় সমান পথ অতিক্রম করবে। 5 সেকেন্ড পর সবাই এখানে থাকবে, 10 সেকেন্ড পর সবাই এখানে থাকবে, এরকম। এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে তোমার একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে, ধরো এই বস্তুর ক্ষেত্রে ও কতটুকু পড়বে সেটা হচ্ছে যে সময়ের বর্গের সমানুপাতিক। ও কতটুকু পড়বে সেটা হচ্ছে যে, আচ্ছা আচ্ছা, আমিও পড়ছিলাম। আমি তো তোমার হচ্ছে যে ফুলগুলা পড়ি না, সেজন্য আমি 20 টাকা পড়ি না, আমি নর্মালি 8 টাকা পড়ি, সেজন্য হচ্ছে যে আমি ফার্স্ট চলে আসছি আর কি। আর এখন তো ম্যাক্সিমাম হচ্ছে সূরা তারাবি হয়ে গেছে আর কি। তোমাদের ওইদিকে এখনো খতম তারাবি শেষ হয় নাই? বা যারা 20 রাত কমপ্লিট করে তাদের ক্ষেত্রে এরকমই সময় লাগবে, সেটা আমি জানি। যদি অনেক জায়গায় একটু ফাস্ট পড়ে, তোমার 10টার মধ্যে শেষ হয়ে যাবে, 9টা 45 এরকম। আচ্ছা আসো, তো তোমার হচ্ছে যে এখানে কি দেখো, একটা বস্তু, আমরা প্রথম সূত্রের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন ভিন্ন, সকল বস্তু সমান সমান সমানুপাতিক কোণ। আর ধরো যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে, ধরো এ ধরো, বি ধরো, সি ধরো, এরা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে? ও 5 সেকেন্ডে কতটুকু পায়? 5 স্কোয়ার। 10 সেকেন্ডে কতটুকু? 10 স্কোয়ার, এরকম করে আর কি। এইগুলা, তাহলে তোমরা দুইটা সূত্রের পার্থক্য বুঝছো? কে কে বুঝো নাই? না বুঝলে বলো, আমি বুঝিয়ে দিব, আবার আবার বুঝিয়ে দিব। একবার না বুঝলে আবার বুঝিয়ে দিব। ক্লাসে না বুঝলে পরে আমাকে আবার আলাদা করে জিজ্ঞেস করতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে পরন্ত বছর সূত্র দিয়েছেন কে? গ্যালিলিও। এটা একদম। গিনি পালক পরীক্ষা করছেন কে? নিউটন। গিনি পালক পরীক্ষা কোথা থেকে করা হয়? 180 ফুট উচ্চানো হেলানো স্তম্ভের ছাদ থেকে। এগুলো মনে রাখতেই হবে। ঠিক আছে? এখন আসো আমরা পরন্ত বস্তুর সূত্রগুলোতে যাবো। আমি অলরেডি তোমাদের এগুলো বলে ফেলছি, তারপর আমি আবার একটু বলি। ধরো হচ্ছে যে, ওই যে তুমি বি ইকুয়ালস টু ইউটি দেখছো, ইউ প্লাস এটি দেখছো, এখানে এটা জি হয়ে যাবে। ওইখানে এস দেখছো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর উচ্চতার ক্ষেত্রে সেটা এসটা এইচ হয়ে যাবে, আর এখানে এটা জি হয়ে যাবে, শেষ। এভাবে করে তুমি সকল সূত্র বলতে পারবে। আদিবেগ যদি শূন্য হয় তাহলে ইউ শূন্য, এখানে ইউ শূন্য। এই সূত্রগুলো তোমরা পেয়ে যাবে। ওইখানে তোমরা পেয়েছিল বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এখানে হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে জি হয়ে যাবে, এসটা হচ্ছে এইচ হয়ে যাবে, শেষ। আর আদিবেগ না থাকলে বি স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস জি এইচ হয়ে যাবে। এইগুলো আমি তোমাদের বলছি, উত্থান কাল পতন কাল। যদি খারাপ ভাবে নিক্ষেপ করে তখন সাইন 90 ডিগ্রি হবে, 0 1 হয়ে যাবে। তখন হচ্ছে তোমার উত্থান কাল যদি বলে শুধু ভি বাই জি বা ইউ বাই জি, ইউ বলবা। আর যদি পতন কাল বলে তাও হচ্ছে ইউ বাই জি। আর যদি একসাথে বলে বিচরণ কাল, তখন হচ্ছে টু একটা দিবা, কারণ একবার যাবে আবার আসবে। 2u/জি। ঠিক আছে? 2u/জি। এই জিনিসগুলো মাথায় রাখবে। উত্থান কাল বললে ইউ বাই জি, পতন কাল বললে ইউ বাই জি। দুটো যদি একসাথে একসাথে বলো, উত্থান পতন কাল বা বিচরণ কাল। ঠিক আছে? বা কতক্ষণ শূন্য থাকবে, আরেকটা কথা বলতে পারো, কতক্ষণ শূন্যে থাকবে, কতক্ষণ শূন্যে থাকবে, শূন্যে, কতক্ষণ শূন্যে থাকবে। ঠিক আছে? এটাও বলতে পারো। তো কতক্ষণ শূন্য থাকবে সেটা যদি বলে তখন কি করবা? সেম বিচরণ কালের সূত্র, টি ইকুয়ালস টু 2u/জি, 2u/। আচ্ছা, তো আমি তোমাদের একটা ম্যাথ দিই, তোমরা দেখি আমাকে করে বলো। একটা বস্তুকে 19.6 মিটার সেকেন্ড ভার্সন বেগে যদি নিক্ষেপ করা হয়, তাহলে সেটার, খারাপভাবে নিক্ষেপ করা হয় তাহলে সেটার বিচরণ কাল কত? দেখি কে ফার্স্ট করে দিতে পারে, ফার্স্ট এবং সঠিকভাবে। দেখি কারা করতে পারে। অপেক্ষায় থাকলাম। এগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি, আর প্রয়োজন নেই। এখানে যা যা লাগবে আমাদের পড়ার একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে যে একদম স্পেসিফিক পড়াশোনা। অনেক পড়া পড়তে হবে, তোমার যদি সব পড়তে চায়, সব তো লাগবে না। এক নম্বর, সব পড়তে চায় কে? যারা বোকা, তারা সব পড়তে চায়, কিছুই পারে না, পরীক্ষা হলে গিয়ে 50 পায়, 40 পায়। স্পেসিফিক পড়বা, যেটা লাগবে সেটা পড়বা, সেটা একদম ভালো করে পড়বা। সেটা 2-3টা বই থেকে পড়বা।
যেটা লাগবে সেটা দুই তিনটা বই থেকে পড়বা, ঠিক আছে? 10 বার পড়বা। যেটা লাগবে না সেটা একবারও পড়ার দরকার। অবশ্যই এটা চিনতে হবে, বুঝতে হবে, সেটা চেনার জন্য ক্লাসে যা পড়াই দেওয়া হবে সেটাই হচ্ছে যে ভালো করে পড়ে ফেলবা নিজেরা। এখন সুসংবৃত্তীয় গতিতে আসো। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, তোমরা একটু ধৈর্য ধরে আর কিছুক্ষণ থাকো, তাহলে আমরা আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কালকে এটার উপর পরীক্ষা হবে, তোমরা কালকের মধ্যে এটা ভালো করে পড়ে ফেলবা। তাহলে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান যেগুলো গতি সেগুলোকে আমরা সুষম বৃত্তাকার গতি, এরকম বৃত্তাকার পথে সুষম ভাবে ঘুরতেছে, ঠিক আছে? এটা হচ্ছে যে কেন্দ্রমুখী একটা ত্বরণ থাকবে, সমদ্রুতিতে যেগুলো চলে সেগুলো হচ্ছে ত্বরণ থাকে। আর সে যে ত্বরণ থাকে সেটা হচ্ছে কেন্দ্রের দিকে থাকে, এরকম কেন্দ্রের দিকে থাকে। আচ্ছা বলতো, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু কাজের পরিমাণ কত বলতো? এর আমরা কিছু সূত্র শিখবো। যেমন হচ্ছে যে একটা সূত্র, কেন্দ্রমুখী ত্বরণ a ইকুয়ালস টু বি স্কোয়ার ডিভাইড বাই আর। আবার বি ইকুয়ালস টু, তুমি যদি বলো যে না আমি ওমেগা আর দিব, ঠিক আছে, দিতে পারো। তাহলে এখানে ওমেগা আর যদি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, আর নিচে হচ্ছে আর 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 কাটাকাটি গেলে ওমেগা স্কোয়ার আর হবে। এটাও একটা সূত্র ত্বরণের, ঠিক আছে? তাহলে আবার একটা তোমরা বৃত্তাকার গতির ক্ষেত্রে এটা যে আমরা জানি কি, একদম বেসিক সূত্র, সবাই যেন আশা করি। এই ইকুয়ালস টু তুমি বি স্কোয়ার আর বসাও কেন্দ্রমুখী ক্ষেত্রে, তাহলে এম বি স্কোয়ার ডিভাইড বাই আর। আবার যদি তুমি এই যে বি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু আমরা কি বের করছি মাত্র ওমেগা স্কোয়ার আর, তুমি যদি এটা বসাই তাহলে এম ওমেগা স্কোয়ার আর। তিনটাই সূত্র কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বলে তিনটাই সূত্র। তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি অ্যান্সার দিবা। হুম, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি ইউজ করবা। বুঝছো সূত্রগুলা? সূত্র কিভাবে আসতেছে কিভাবে যাচ্ছে, জিনিসগুলো পারতে হবে। তো এই ওরা এই জিনিসগুলো কাজ করে, আমরা যে কাজগুলো বলছি এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট একবার আসছে, এটা মেডিকেল অ্যাডমিশন টাইপের কোশ্চেন, খুব ভালোভাবে পারতে হবে। আবার সেম টাইপ রিপিট হবে, কোশ্চেন রিপিট হবে এটা বলি নাই, কোশ্চেন রিপিট খুব কম হয়, টাইপ রিপিট হয়। আচ্ছা, তো তোমরা কেউই এখন আমাকে বলতে পারো না হয়তো হচ্ছে যে সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে দেখে আমি করে দিই। তোমরা দেখো, মনোযোগ দিয়ে কান খোলা করে দেখো, শুয়ে শুয়ে ক্লাস করিও না। চেষ্টা করবা যে যদি সুস্থ সবল থাকো, একদম টেবিল চেয়ারে বসে খাতা বই নিয়ে সুন্দরভাবে সিরিয়াসলি ক্লাস করার জন্য। অনলাইনে ক্লাস করে মানুষ হচ্ছে যে খুব ভালো করে ফেলতেছে। এখন আর তুমি যদি পিছিয়ে থাকো, তুমি অনলাইন থেকে দূরে থাকলে উল্টা পিছিয়ে থাকবা। অফলাইনে তোমাকে হচ্ছে রিভিশন স্টাইলে একদিনে দুই তিন চ্যাপ্টার পড়াই দিবে। বেসিক ক্লিয়ার করার সুযোগ ওদের থাকে না, ওরা করেও না ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো বেসিক ক্লিয়ার করতে হলে তোমাকে অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস করতে হবে। তাই সিরিয়াসলি ক্লাস করতে হবে, খাতা তারপর হচ্ছে বই নিয়ে সুন্দর করে বসে ক্লাস করতে হবে। আচ্ছা, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, আমি তোমাদের যেটা বললাম। আর হচ্ছে যে তোমার কেন্দ্রমুখী ত্বরণের দিক হচ্ছে বৃত্তের একদম কেন্দ্র বরাবর। আমি তোমাদের একটু আগে যেটা বললাম সেটা করে দিই তোমাদের। বিচরণ কাল আমি বলছিলাম যে ইউ যদি হচ্ছে তোমার 19.6 হয়, তাহলে হচ্ছে 2 × 19.6 ডিভাইড বাই জি। আমরা সূত্র কি শিখেছিলাম যে 2u ডিভাইড বাই জি। ইউ এর মান বসাইছি, জি এর মান হচ্ছে 9.8। 9.8 কে যদি তুমি 19.6 দুইবার যাবে, 9 × 2 = 18, আর এখানে 0.8 মানে হচ্ছে 1.6 19, দুইবার যাবে, 2 × 2 = 4, মানে 4 সেকেন্ড। ওইটা হচ্ছে যে শূন্য থাকবে, বিচরণকাল হচ্ছে 4 সেকেন্ড। আমি তো নাসিমের নাম আরো ভুলে গেছি, কি যেন বলছিল, নাম ভুলে যাই, সরি। আচ্ছা, এটা ভুল ক্যালকুলেশন, কোনো সমস্যা নাই, এখানে ভুল করতে কোনো সমস্যা নাই। বীরের মতো ভুল করবে এখানে, পরীক্ষার হলে ভুল করা যাবে না। এখানে ভুল করলে ভালো, শিখবা, ঠিক আছে? একদম যারা হচ্ছে যে গুটাই রাখবা নিজেকে, তত বেশি হচ্ছে পিছিয়ে পড়ার পসিবিলিটি বেশি। গুটাই রাখার দরকার নেই, তুমি হচ্ছে যে ভুলগুলা মানে এক্সপ্রেস করবা। মনে মনে ভুল থেকে গেলে তো আর সেটা আমরা সমাধান করতে পারবো না। এখন তুমি ভুল করলে আমি দেখবো যে না ও পারতেছে না, আমি শিখিয়ে দিই। কিন্তু তুমি যদি মনের মধ্যে লুকিয়ে রাখো তোমার ভুল, তাহলে ভুল এটা বের হবে কোথায়? ওই মেডিকেল অ্যাডমিশন টেস্টের দিন। ওই দিন ভুল বেরোতে লাভ নাই, ভুল বেরোতে হবে এখন, তাহলে তুমি সেটা সমাধান পাবা। বুঝছো? তাই রেসপন্স করার চেষ্টা করবা, এখানে কোনো লজ্জার কিছু নাই। আমরাও ভুল করি, আমি এখনো বড় হইতো আমি কত ভুল করি। ভুল স্বাভাবিক ব্যাপার, মানুষ মাত্রই ভুল করে, ঠিক আছে? তুমি কি ক্যালকুলেশন বুঝছো? ক্যালকুলেশন বুঝছো? এই যে আমি এখন ক্যালকুলেট করে 4 বের করছি, এই 4 ক্যালকুলেশন বুঝছো না? বুঝলে আমি আবার করবো, আমাকে জানাও তো। আসো, তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কি কাজ শূন্য, কারণ এখানে সরণ শূন্য। সরণ শূন্য এটা না, মূল কথা হচ্ছে যে এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। কাজ আমরা কি জানি, এফ এস কস থিটা।
কস 90 মান কত? কস 90 মান জিরো, তাহলে এখানে 90 ডিগ্রি কেন জিরো হয়ে যাবে? আচ্ছা আরেকবার বলবো, আরেকবার বল, ঠিক আছে বল। আমরা বলছিলাম যে বিচরণকালের সূত্র হচ্ছে টি ইকুয়ালস টু 2u ডিভাইড বাই জি। আর আমি বলছিলাম যে তোমার, আমি একটা বস্তুকে খাড়া উপর দিকে খাড়া নিক্ষেপ করার ক্ষেত্রে হচ্ছে যে বিচরণকালের সূত্র হচ্ছে এটা। খাড়া নিক্ষেপ করছে কত বেগে? 19.6 মিটার সেকেন্ড বর্ষণ বেগে। তাহলে আমি এখানে ইউ এর জায়গায় 19.6 বসাচ্ছি, 19.6। আর আমরা জানি জি এর মান হচ্ছে 9.8। এখন তুমি 9.8 কে যদি 19.6 দিয়ে, মানে 19.6 কে 9.8 দিয়ে ভাগ করো, তাহলে 2 পাবা। কিভাবে দেখো, এই তুমি 98, 9.8 কে তুমি যদি 2 দিয়ে গুণ দাও, 9 2 18, আর 0.8 কে যদি তুমি 2 দিয়ে গুণ দাও কত পাবা? 1.6। তাহলে 18 যোগ 1.6, ঠিক আছে, 19.6 হয়ে যায়। মানে হচ্ছে যে 9.8 কে তুমি 2 দিয়ে ভাগ, 2 বার দিলে 19.6 পাও। তাহলে এই দুই এবং এই দুই, দুই দুগুণে 4, 4 সেকেন্ড। বুঝছো? হাদি বুঝছো এবার ক্যালকুলেশন? সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য হচ্ছে এতে সমদ্রুতি বিদ্যমান। সমদ্রুতি, সমদ্রুতি থাকলে হচ্ছে বৃত্তাকার গতি, এটা আমরা জানি। এখানে সমকৌণিক বেগ বিদ্যমান কিন্তু কৈনিক ত্বরণ শূন্য। কৌণিক কেন্দ্রমুখী ত্বরণ থাকে কিন্তু কৌণিক ত্বরণ থাকে না। কেন? কারণ কৌণিক ত্বরণ হচ্ছে যে সাথে সাথে দিক পরিবর্তিত হয়। এইটা এই বরাবর, এটা এই বরাবর, এটা এই বরাবর। তো কোনো ত্বরণ থাকার একটা কি, বলো, ত্বরণ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? কে বলতে পারবা ত্বরণ স্কেলার নাকি ভেক্টর? যে বলতে পারবে তাকে একটা ওয়ার্ম থ্যাংক ইউ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তোমরা আনসার করতে থাকো, আমি সামনে প্রসিড করি। সারা রাত তো তোমাদের বসে রাখা যাবে না। ঠিক আছে, ভেক্টর, যদি ভেক্টর হয় তাহলে, আচ্ছা ভেক্টর একটা ব্যাপার, তাহলে দিক থাকবে। এই দিকটা গুলাই দেখেছি আর কি। এই ম্যাথটা আসছে একবার মেডিকেলে, এই প্রথমটুকু। এই আসো, ক্যালকুলেশন শিখাই তোমাদের, যেটা নিয়ে তোমরা ভয় পাও। 15 ছিল মনে হয় তখন, 15 সেন্টিমিটার। সংখ্যা আমাদের কাছে কোনো ম্যাটার করে না, তুমি ম্যাথ পারবা, সব পারবা। মিনিটের কাটা। এখন তোমরা যারা ক্লাসে আছো, তারা তো অনেক ভালো কাজ করছো, ক্লাসে আছো, লাইভ ক্লাসে। তো হচ্ছে যে তোমরা আমাকে বলো তো, এই যে মিনিটের কাঁটা কয় মিনিটে একবার পুরো ঘুরে আসে? একটা ঘন্টার কাঁটা থাকে, একটা সেকেন্ডের কাঁটা থাকে, একটা মিনিটের কাঁটা থাকে। মিনিটের কাঁটা এখান থেকে যত শুরু করে আবার কয় মিনিটে এখানে ফিরে আসে, কে বলতে পারে দেখি? ফার্স্ট ফার্স্ট। আচ্ছা আমি বলি, মিনিটের কাঁটা 60 মিনিটে একবার ঘুরে আসে, 60 মিনিট। তাহলে তোমার হচ্ছে 2 পাই 60 × 60, ঠিক আছে। এখন তুমি যদি 2 দিয়ে 60 কে কেটে দাও, তাহলে 30, 30 × 60। এই গুণগুলা কিভাবে করবে সেটা একটা উপায় বলে দিই। জিরো গুলাকে বাদ দিয়ে হিসাব করবে। 3 × 6 318, এটা তুমি মানো। যতগুলো জিরো থাকবে শেষে এনে বসাই দিবা, শেষ, ভাগ করা শেষ। তাহলে পাই এর মান আমরা বসাই 3.14, কিন্তু ডিভাইড হচ্ছে 1800। 1800 তুমি হচ্ছে যে এখানে যে 100 আছে, 18 × 100 দিতে পারো, 18 × 100 দিতে পারো। সেই 100-কে আমরা এভাবে না লিখে 10 ইনভার্স 2 এখানে দিলাম, যেহেতু নিচে আছে। এরপরে তোমার হচ্ছে যে ধরো, এখন হচ্ছে যে আমরা কি করব, এটাকে 31 করে ফেলতে পারি। দশমিক এটাকে পাশে নিলে 10 ইনভার্স 1 যদি আমরা দিই, মনে রাখবা, তুমি যদি ডান দিকে যাও, ধরো এরকম 5.29 আছে, তুমি যদি ডান দিকে এক ঘর যাও, তাহলে 10-এর উপরে মাইনাস আকারে 1 দিবা। 2 ঘর যদি দাও তাহলে 2 দিবা। 3 ঘর গেলে 3 দিবা। আবার উল্টা সিনারি চিন্তা করো, তুমি যদি বাম দিকে যাও, তাহলে 10-এর উপর পাওয়ার দিবা। 1 ঘর গেলে পাওয়ার 1, 2 ঘর গেলে +2, 3 ঘর গেলে 3, এরকম
দিবা, আশা করি তোমরা বুঝছো। ডান দিকে আর বাম দিকে, ডান দিকে গেলে মাইনাস এক এক করে বাড়বে যত করে যাবা, বাম দিকে গেলে প্লাস এক এক করে বাড়বে। ঠিক আছে। এখন তো আমরা এদিকে যাচ্ছি যাতে এমন একটা সংখ্যা নিতে পারি যেটা 18 দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে 31 করলাম, টেন ইনভার্স দিলাম। 18 দিয়ে 18 দুগুণে কত বলো? 36। তাহলে এটা 36 থেকে একটু কম, তাহলে এক থেকে একটু বেশি হবে। যেমন এখানে 1.74 আছে, ইন্টু কত, এখানে 10 ইনভার্স 1 আছে, এখানে 10 ইনভার্স 2 আছে, টোটাল 10 ইনভার্স 3 হয়ে যাবে। টোটাল কত হবে? আমরা জানি ভিত্তি একই থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। -1 যোগ -2 কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাস হয়ে -3 হয়ে যাবে। টেন। তোমরা ক্যালকুলেশন ক্যালকুলেশন বুঝছো? কে কে বুঝছো ক্যালকুলেশন? এই ক্যালকুলেশন পারবা তো ইনশাল্লাহ না? প্রান্তিক যদি 18 সেন্টিমিটার, প্রান্তিক বেগ মানে কি, ভি ইকুয়ালস টু ওমেগা আর, আমরা ওমেগা বের করছি। আর 18 সেন্টিমিটার মানে কত? 100 দিয়ে ভাগ করলে 0.1, 0.12, সরি 18। এরপরে তোমার এখানে যা বের হবে তার সাথে গুণ দিয়ে দিবা। 1.74 বের হয়েছে, 10 ইনভার্স 3 তুমি এই পাশে রেখে দাও না, আর এর সাথে 0.18 গুণ দিবা। কি করবা, কিভাবে করবে? জাস্ট 174 কে তুমি 18 দিয়ে গুণ দাও, এটাই। এখানে হচ্ছে 100, এই ঘরে বাম দিকে যাবা 2 ঘর, তাহলে 10 ইনভার্স 2। এখানে হচ্ছে আরো 2 ঘর যাবা, 18 করার জন্য কি করতে, 1 ঘর 2 ঘর যাইতে হবে, আবার 10 ইনভার্স 2। এগুলো এক পাশে রাখো, এগুলো পরে হিসেবে আসবে। এখানে 10 ইনভার্স 3 আগে থেকে আছে, এগুলো চারাও কত, 32, 2 হাতে হচ্ছে 3, 56, 56 3 59, আট একে আট, 8 5 13। তারপর হচ্ছে এখানে যা আছে তা বসে যাবে, যেতে 1 দিয়ে গুণ। এরপর 2, 13, 1, 8 আর 3 হচ্ছে 11। আর এখানে হচ্ছে তোমার 1, 3, 3132, 3132, 3132 ইন্টু কত, 10 ইনভার্স 7 হয়ে যাবে। আচ্ছা, এই 4টা আমরা রাখলাম, 10 ইনভার্স 3 এটা নিয়ে গেলাম। 10 ইনভার্স 3 মানে কত, দশমিক এখানে আছে, বাম দিকে যাবে, 1, 2, 3, তাহলে 3.13 ইন্টু 10 ইনভার্স 2 আর 10 ইনভার্স 2 গুণ দিলে কত হবে, 10 ইনভার্স 4। পাইছো? ক্যালকুলেশন বুঝছো? লম্বা চড়া ক্যালকুলেশন, এগুলো বুঝলে তো বস। এগুলো তুমি বুঝে মানে তুমি বস, ইজিলি পারবা। মেডিকেলে ম্যাথ নিয়ে কোনো প্রবলেমই হবে না তোমার এগুলো বুঝলে। আচ্ছা, আজকের ক্লাসে যারা ছিলা তাদেরকে আমরা যেন হচ্ছে যে নেক্সট দিন অবশ্যই আমরা যেন পাই তোমাদের, তোমরা হারাই যাইও না। ক্লাস নিয়মিত করলে অবশ্যই বেনিফিটেড হবা, এটা আমরা কথা দিচ্ছি, এবং এটা ফর শিওর ইনশাল্লাহ। এই আজকে ক্লাসে যেগুলো শিখছ সেগুলো থেকে অবশ্যই এখান থেকে কমন পাবা। ধরো 5.292, এটাকে আমরা এটা নিয়ে একটু কাজ করি, যাতে হাদি একটু ক্লিয়ার হয়ে যায়, একদম ক্লিয়ার হয়ে যায়। হাদির যাতে দশমিক দশমিক নিয়ে আর জীবনেও কোনো প্রবলেম না থাকে, শিখাইতে পারে যাতে মানুষকে ইনশাল্লাহ, এরকম। এখন এটাকে আমরা হচ্ছে যে যদি ডান দিকে নিই, মানে এই দিকে নিব দশমিকটা, কিভাবে নিতে পারি? আমরা একদম কোরে চলে যাবো এখন, 2 মিনিট ইউজ করে। এখন তুমি এটাকে 5.2 কে 52 করতে চাচ্ছ, তাহলে কি করতে হবে, 10 দিয়ে গুণ দিতে হবে। তো তুমি 10 দিয়ে গুণ দিছো। এখন তুমি তো একটা রাশিকে জোর করে 10 দিয়ে গুণ দিতে পারো না, তাহলে অবশ্যই আবার কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 10 দিয়ে গুণ দেওয়ার পরে রাশি কি হয়ে যাবে, 52.92। আর এখানে যে ওই তোমার এই 10কে কাটার জন্য একটা দিছো, ইন্টু কত হবে, 10 ইনভার্স 1। তাহলে তো কি হয়েছে, ফলাফল কি বেরিয়েছে? হাদি কি বুঝতেছো আমি কোথায় চলে গেছি? ডান দিকে যাওয়ার জন্য আমি কি করছি, কি করা লাগছে আমার, এটা হচ্ছে মানে মূল জিনিসটা আর কি। ডান বাম তো তোমাদের মনে রাখার জন্য বলতেছি, অ্যাকচুয়াল কাজ হয় এটা, আমি তোমাদের এখন যেটা দেখাইছি সেটা। ডান দিকে যাওয়ার কারণ বুঝছো, প্লাস হবে না মাইনাস হবে, ক্লিয়ার?
ওকে, ওকে, গুড। ঠিক আছে, আমরা এই ফর্মুলা এখানে আমরা আবার ডিসকাস করব না, তোমাদের কাজ হচ্ছে এই ফর্মুলাগুলো ইউজ করা। তোমাদের আমি কিছু কাজ, ফার্স্ট কাজ কি, 1 নাম্বার কাজ, সবাই তোমরা যদি স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, তোমাদের কাজ, ফার্স্ট কাজ হচ্ছে যে তোমরা বই দাগিয়ে ফেলবা। আমরা দাগানো বই তোমাদের কাছে থাকলে ভালো, না হলে আমরা সকালে তোমাদের দাগানো বই প্রোভাইড করবো, এখন না, সকালে। 1 নাম্বার হচ্ছে বই দাগিয়ে ফেলবো, বই যদি দাগানো না থাকে। 2 নাম্বার হচ্ছে যে ক্লাস, এটা যদি কোনো অংশ মিস থাকে ক্লাস করবা। ক্লাস, আমি আবারও ক্লাসের কথা বলতেছি, যারা লাইভে ছিল তারা তো ছিলে, ক্লাস মনোযোগ দিয়ে করবে, মনোযোগ, যদি কোনো অংশ মিস থাকে সেটা ক্লাস মনোযোগ দিয়ে করা, দিয়ে করা। 3 নাম্বার কাজ হচ্ছে যে দাগানো লাইন গুলা 2-3 বার পড়া মিনিমাম। তারপর হচ্ছে 4 নাম্বার কাজ হচ্ছে ম্যাথ হাতে কলমে করা, মনে মনে না, হাতে কলমে করা, করে করে প্র্যাকটিস করা, তারপর একশো মনে মনে করতে পারবো। আমি তোমাদের যা দেখাইছি তা মনে মনে মাথায় মাথায় করে ফেলতে পারবো ইনশাল্লাহ, কোনো ব্যাপারই না, বুঝছো? একদম কম সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো, তোমাদের যে টেকনিক প্র্যাকটিস করতে করতে চলে আসছে। ম্যাথ হাতে কলমে করতে হবে। তারপর হচ্ছে কি, 5, এটা থেকে কালকে র্যাপিড ফায়ার হবে, কালকে এটা থেকে র্যাপিড ফায়ার হবে, র্যাপিড ফায়ারের টাইম জানাই দেওয়া হবে, সব আপডেট পাবো হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। র্যাপিড ফায়ারে হচ্ছে অ্যাটেন্ড করবা। 6 এটার এক্সাম হবে আবার, সে এক্সামে অ্যাটেন্ড করবে। 7 আরেকটা কাজ, অনুশীলনী এমসিকিউ সলভ করবে। অনুশীলনী এমসিকিউ আমরা শুধু হচ্ছে যে আমাদের পেইড ব্যাচের জন্য রাখছি, দুঃখিত এটা তোমাদের না দেওয়ার জন্য, নেক্সট বছর হয়তো দিব। অনুশীলনী এমসিকিউ সলভ করো, তোমরা আপাতত নিজে নিজে সলভ করবা, দুই একটাতে প্রবলেম হইলে সেটা জানাইতে পারো গ্রুপে, আমরা সলভ করে দিব। হুম। অনুশীলনী এমসিকিউ সলভ করবা, দেখবা, ঠিক আছে? এই কাজগুলো মোটা দাগে তোমরা সলভ করে ফেলবা। হ্যাঁ, দাগানময় টেলিগ্রাম চ্যানেলে দিবে। তাহলে এই কাজগুলো করে ফেললে এই চ্যাপ্টার তোমার ফুল কমপ্লিট, একদম এ টু জেড কমপ্লিট, আর কিছু করা লাগবে না। এখানে একটু হিবিজিবি হয়ে গেছে, এগুলোকে আলাদা করে লিখবো। দাঁড়াও, এগুলো একটু আলাদা করে লিখি, যাতে তোমরা একটু সুন্দর স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। আর তোমরা যারা ক্লাসে ছিলে তারা একটা রিভিউ আপলোড করতে পারো ক্লাসের, ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা আমাদের গ্রুপে, আমাদের হচ্ছে দুর্নিবার মেডিকেয়ার নামে একটা গ্রুপ আছে, আমি তোমাদের এখন কমেন্টে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তোমরা সেই গ্রুপে হচ্ছে তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা শেয়ার করতে পারো। তাহলে হচ্ছে যে যদি ভালো লাগে, অন্যরা একটু আগ্রহী হয়ে ক্লাসে আসলো, আরো শিখলো, অন্যদের উপকার হইলো। আমারও হচ্ছে যে ভাই, আমারও উপকার আছে কিছু, সেজন্যই বলতেছি, তোমাদের উপকার আছে, মিউচুয়াল একটা ব্যাপার না? তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমাদের ফ্রেন্ড ফ্রেন্ডদেরকে বলে দিবা কালকে ক্লাসে থাকতে, ইনশাল্লাহ। আর হচ্ছে যে রিভিউ শেয়ার করতে পারো, রিভিউ শেয়ার করলে অবশ্যই বাই থেকে এক্সট্রা কিছু বেনিফিট পাবা ইনশাল্লাহ। আচ্ছা, তো 6 নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে কি, এক্সাম দেওয়া। আমি তো ভুলে গেছি, অন্য কিছু তো লিখছি, আবার লিখি, সমস্যা নেই। 7 নাম্বার হচ্ছে যে অনুশীলনী এমসিকিউ সলভ করা। হুম। না, আমরা এই চ্যাপ্টার থেকে শুরু করছি, আজকে থেকে ক্লাস শুরু। তো তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, নিয়ে ফেলে হচ্ছে যে আজকে ক্লাস এ পর্যন্তই, যেটা যেটা বললাম সেগুলো ফলো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর হচ্ছে যে তোমরা যেটা বললাম, ক্লাস রিভিউ পোস্ট করতে পারো, আমি তোমাদের হচ্ছে যে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই গ্রুপে ইনশাল্লাহ আমি দেখবো। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে টেলিগ্রাম গ্রুপে আমাদের জানাইতে পারো ইনশাল্লাহ, আমরা রেসপন্স করার চেষ্টা করবো। আর হচ্ছে যে কালকের র্যাপিড ফায়ার এবং এক্সাম অ্যাটেন্ড করবা, এবং কালকের ক্লাসও ঠিক রাত 9টায়, সরি ঠিক 9:30, 9:30 কালকে ক্লাস হবে। তোমরা সব ব্যস্ততা সেরে টেরে ক্লাসে বসে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। ওকে, সবার জন্য দোয়া এবং শুভকামনা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।